হ্যালো এভরিওয়ান, আজকে আবারও তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফিজিক্সের একটা রেকর্ডেড ক্লাসে। এই রেকর্ডেড ক্লাসে আমরা মূলত কী কী পড়বো সেই ব্যাপারে একটা ডিসকাশন করে দিই। ইনিশিয়ালি আমরা পড়বো মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিডস, শুধু সলিড নয়, মেকানিক্যাল প্রপার্টিজের উপরে থাকবে। প্রথমে আমরা ইলাস্টিসিটি পড়বো, তারপরে আমরা পড়বো সারফেস টেনশন, এবং তারপরে আমরা গ্র্যাভিটেশন যাব, এবং সব শেষে আমরা যেটা পড়বো দ্যাট ইজ সাউন্ড অ্যান্ড ওয়েভস। আমি জানি সায়েন্সের ক্লাসগুলো হয়তো একটু লেংদি হয়ে যাচ্ছে বা বুঝতে তোমাদের হয়তো সমস্যা হতে পারে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা কয়েকবার গো থ্রু করো প্রতিটা ক্লাস। সায়েন্সের ক্ষেত্রে কিন্তু লং টার্মে বারবার পড়ে এবং হিউজ নাম্বারের এমসিকিউ প্র্যাকটিস করাই সায়েন্সকে আয়ত্তে আনার একমাত্র উপায়। তো আমরা মোটামুটি শুরু করছি ইলাস্টিসিটি দিয়ে। ইলাস্টিসিটি কি? ইলাস্টিসিটি মানে হচ্ছে বেসিক্যালি কে কতটা ইলাস্টিক। ইলাস্টিসিটি একটা প্রপার্টি যেটা বেসিক্যালি কি বোঝায়, কোনো একটা বস্তুর যদি আমি শেপ বা সাইজ চেঞ্জ করি, তারপরে ছেড়ে দিলে পরে সে তার নিজের কন্ডিশনে ফেরত আসছে কি না। যেমন ধরো একটা স্প্রিং, ধরো এই একটা স্প্রিং ছিল, এইটাকে আমি কম্প্রেস করে এরকম করে দিলাম। কম্প্রেস করতে গেলে আমাকে এক্সটার্নালি ফোর্স অ্যাপ্লাই করতে হলো। যেই আমি ফোর্সটা রিমুভ করলাম, এই স্প্রিংটা তার নিজের শেপে ফিরে এলো কি না। যদি সে তার নিজের শেপে ফিরে আসে তাহলে সে বেশি ইলাস্টিক, এবং যে তার নিজের শেপে ফেরত আসতে পারে না তাকে আমরা বলবো প্লাস্টিক। ঠিক আছে, বেসিক জিনিস এইটা। এই যে ধরো এখানে একটা স্প্রিংয়ের এক্সাম্পল দিয়েছে, এই স্প্রিংটাকে আমি যদি সংকুচিত করে দিই তাহলে হয়তো ও ছোটো হয়ে গেল, কিন্তু যেই ওকে ছেড়ে দেবো সে তার আবার ন্যাচারাল শেপে ফিরে আসবে। এই যে তাকে তার ন্যাচারাল শেপে ফিরিয়ে আনছে যেই প্রপার্টিটা, সেই প্রপার্টিটারই নাম হচ্ছে ইলাস্টিসিটি। যেমন এইখানে ধরো একটা বাউন্সিং বলটাকে ধরো এই হাইট থেকে আমি ফেললাম, এইটা যদি পারফেক্টলি ইলাস্টিক হয় সে আবার একই হাইট অবধি ফিরে আসবে। কিন্তু এখানে অনেক রকম এনার্জি লস হয়, তাই বলটা হয়তো সেকেন্ড ড্রপে এতটা উঠলো, তারপরের ড্রপে এতটা উঠলো, তারপরের ড্রপে এতটা উঠলো, কিন্তু এই যে ফেরত আসছে, দিস ইজ কল্ড ইলাস্টিসিটি। বুঝলাম। প্লাস্টিক ব্যাপারটা কি বললাম? প্লাস্টিক মানে হচ্ছে যে ফেরত আসতে পারে না। আমি এই ওয়ার্ডটা লিখে দিচ্ছি, ফেরত। যেমন ধরো যে কোনো প্লাস্টিকের তুমি এক্সাম্পল ভাবো, তোমার ধরো একটা প্লাস্টিকের টুকরো পড়ে আছে, এই টুকরোটাকে তুমি যদি প্রেসার দিয়ে ডিফর্ম করে দাও, ধরো এরকম শেপ করে দিলে, এই কিন্তু আর তার আগের শেপে ফেরত আসতে পারে না। এই ফেরত আসতে পারে না বলেই তাকে বলা হয় প্লাস্টিক। এইখানে একটা কোয়েশ্চেন সবসময় আসে যে স্টিল আর রাবার কে বেশি ইলাস্টিক? এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষায় খুব বেশি থাকে। আমাদের জেনারেলি মনে হতে পারে যে রাবার বেশি ইলাস্টিক, কিন্তু আমি কি বললাম, ইলাস্টিসিটি মানে কি, যে তার নিজের কন্ডিশনে ফেরত চলে আসবে। স্টিলকে তার নিজের কন্ডিশন থেকে ডিফর্ম করার জন্য অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয়, রাবারকে খুব সহজেই নিজের ফর্ম থেকে ডিফর্ম করে দেওয়া যায়। সেই জন্যে যখনই কোয়েশ্চেনে আসবে সব বেশি ইলাস্টিককে, উত্তরটা হবে স্টিল। এইটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এবার কিছু কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলোর ব্যাপারে আমরা পড়ব। যেমন ডিফর্মিং ফোর্স। ডিফর্মিং ফোর্সটা কি? যেইটা অ্যাপ্লাই করে আমি ওই বস্তুটার শেপ অ্যান্ড সাইজটা চটকে দিয়েছিলাম। যেমন ধরো একটা দেশলাই বাক্স আছে, এই দেশলাই বাক্সটা ধরো এরকম দেখতে, তুমি ওকে প্রেসার দিয়ে হয়তো এরকম করে দিলে, এই যে ওর ফর্মটা খারাপ হয়ে গেল, কী কারণে? তোমার এক্সটার্নাল ফোর্সের কারণে। এই ফোর্সটাই হচ্ছে ডিফর্মিং ফোর্স। সেটা বিভিন্নভাবে ওকে ডিফর্ম করতে পারে, কাউকে লেংথে পরিবর্তন আনতে পারে, কারুর ভলিউমে পরিবর্তন আনতে পারে, কারুর এরিয়াতে পরিবর্তন আনতে পারে, ইভেনকি কারুর শেপের পরিবর্তন আনতে পারে। এক্সটার্নাল যে ফোর্স এই কাজটা করবে তাকে আমরা বলছি ডিফর্মিং ফোর্স। পারফেক্ট ইলাস্টিক বডি। পারফেক্ট ইলাস্টিক বডি কোনটা? একটু আগেই আমি বলের এক্সাম্পল দিতে গিয়ে বোঝালাম না, ধরো এই হাইট থেকে আমি বলটাকে ফেললাম, এই হাইটটাই যদি বল ড্রপ করে আবার চলে আসে
তখন আমি তাকে বলবো পারফেক্টলি ইলাস্টিক বডি। বা এই স্প্রিংয়ের এক্সাম্পল দিয়ে বলি, এই স্প্রিংটাকে আমি সংকুচিত করে এরকম করে দিলাম, কিন্তু যেই ছাড়লাম ইনস্ট্যান্ট ও আবার ওর শেপে ব্যাকে চলে এলো। এইটা যে যত তাড়াতাড়ি ফেরত আসতে পারবে নিজের কন্ডিশনে, সে তত বেশি ইলাস্টিক। পারফেক্টলি ইলাস্টিক বডি কাকে বলছে? যখন বস্তুটা তার অরিজিনাল কনফিগারেশনে ফেরত আসছে ইমিডিয়েটলি অ্যান্ড কমপ্লিটলি আফটার দ্য রিমুভাল অফ দ্য ডিফর্মিং ফোর্স। তার মানে যেই আমি স্প্রিংটার থেকে ফোর্সটা সরালাম, সে ইনস্ট্যান্টলি বড় হয়ে গেল। এবং বড় এতটাই হলো, ধরো তার আগে যা ভলিউম ছিল বা যা শেপ ছিল 100% সেটা ফেরত পেয়ে গেল। যদি 100% ফেরত পেয়ে যায় তখন আমি তাকে বলবো পারফেক্টলি ইলাস্টিক বডি। এক্সাম্পল হিসেবে দেখো, কোয়ার্টজ ফাইবারের এক্সাম্পল দেওয়া আছে এবং ফসফর ব্রোঞ্জের এক্সাম্পল দেওয়া আছে। ইলাস্টিক লিমিট, এই ইলাস্টিক লিমিট বা পারফেক্টলি ইলাস্টিক বডি বুঝতে গেলে আমাদেরকে আরেকটা কনসেপ্ট বুঝতে হবে। ধরো এই একটা ইলাস্টিক রাবার, এই মেয়েরা যেগুলো চুলে বাঁধে বা যাকে আমরা সহজ ভাষায় বলি গার্ডার, ঠিক আছে, ওইটা ধরো এই এক্সাম্পলটা। একে আমি ফোর্স দিলাম এবং ফোর্স দিয়ে ধরো এরকম বড় করে দিলাম, তারপরে ছেড়ে দেখলাম সে আবার তার নিজের কন্ডিশনে ফেরত চলে এসছে। আমি স্যাটিসফাইড হলাম না, আমি আবার কী করলাম, ওকে আরও বড় করলাম, তারপরে ছেড়ে দেখলাম সে আবারও তার নিজের কন্ডিশনে ফেরত চলে এসছে। আমি স্যাটিসফাই হলাম না, আমি ওকে আরও বড় করলাম। এই করতে গিয়েই দেখলাম এইখানে ব্রেক হয়ে গেল। এই যেইখানে ব্রেক হলো ওইটাই হচ্ছে ওর ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিটটা তাহলে কাকে বলছে? যখন ওই বস্তুটা যত দূর অবধি তাকে ডিফর্ম করলে সে তার অরিজিনাল ফর্ম ফেরত পেয়ে যায়, ওই লিমিটটাকেই বলা হচ্ছে ইলাস্টিক লিমিট। আবারও এক্সাম্পলটা বোঝো, ধরো এই একটা গার্ডার আছে, একে এতটা বড় করলে সে আবার নিজের অবস্থায় ফেরত চলে আসে, এতটা বড় করলে নিজের অবস্থায় ফেরত চলে আসে, কিন্তু যেই আমি এতটা বড় করে দিচ্ছি সে আর তার নিজের অবস্থায় ফেরত আসতে পারছে না। এইটার থেকে ছোট জায়গাটাই হচ্ছে ওর ইলাস্টিক লিমিট। বোঝাতে পারলাম? It is the upper limit of deforming force up to which, if deforming force is removed, the body regains its original form completely. মানে বেসিক্যালি ওই রকমভাবে যদি আমি একটা মানুষের এক্সাম্পল দিয়ে ধরি তাহলে এটা ভাবতে পারো, ধরো কোনো একটা মানুষকে 5টা চড় মারা অবধি তার রাগ আসছে না, কিন্তু যেই তুমি ওকে 6 নম্বর চড়টা মারলে ওর রাগ হয়ে গেল। ওর 5টা চড় বা 6টা চড়ের কম হচ্ছে ওর রাগার লিমিট। সেমভাবেই ইলাস্টিক লিমিটটা, যখনই ওকে ওই লিমিটের মধ্যে রাখা হচ্ছে তখনই সে ইলাস্টিসিটিটা শো করবে। যেই ওই ইলাস্টিক লিমিটে ক্রস করে যাবে তখন সে হয়ে যাবে প্লাস্টিক, মানে যেহেতু সে আর তার নিজের শেপে ফেরত আসতে পারবে না। আই বিলিভ ইলাস্টিক লিমিটটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। প্রতিটা বস্তুই তার ইলাস্টিক লিমিটের মধ্যে ইলাস্টিসিটি শো করে, ঠিক আছে। নেক্সট এবার আমরা যে এক্ষুনি পড়লাম সেই জিনিসগুলোকে বুঝতে হবে। যেমন ধরো আবার ওই দেশলাই বক্সটার এক্সাম্পলটায় আসি। ধরো এই ছিল একটা দেশলাই বক্স, এইকে আমি প্রেসারাইজ করে দিলাম এই রকম শেপ। প্রেসারাইজ বলবো না, ধরো ফোর্স অ্যাপ্লাই করে। যখন আমি ওই বস্তুটার ওপরে ফোর্স অ্যাপ্লাই করছি এবং ওর এই কনফিগারেশনটা চেঞ্জ করে দিচ্ছি, মানে বেসিক্যালি ফোর্স দিয়ে আমি ওর শেপ বা সাইজ চেঞ্জ করে দিচ্ছি, যখন এই চেঞ্জটা করছি তখন তার ভেতরে তো কিছু একটা চেঞ্জেস আসছে এবং ওই চেঞ্জেসটাকে রেজিস্ট করার জন্যে বস্তুটা নিজে একটা ফোর্স অ্যাপ্লাই করছে। কার উপরে? আমার উপরে। যেমন আমরা নিউটনের থার্ড লতে কী পড়েছি? থার্ড ল বলছে প্রতিটা ফোর্সের ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ফোর্স আছে। সেমভাবেই ধরো এই যে বস্তুটা, এই বস্তুটার ওপরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তো যখন ওর শেপটা চেঞ্জ করে দিচ্ছি ওর ভেতরেও তো একটা ইন্টারনাল ফোর্স আছে, যেই ফোর্সটা ওকে ওর নিজের কন্ডিশনে ফেরত আনছে। এইখানকার এই এক্সাম্পলটা ভাবো, ইলাস্টিকের এক্সাম্পলটা ভাবলেই বুঝতে পারবে। ইলাস্টিকের এক্সাম্পলটা কী করছি, ধরো এই ছিল একটা স্প্রিং,
একে আমি ছোট করে দিয়েছি, যেই ছেড়ে দিলাম ওকে আবার বড় করে দিল। এই যে ছোট থেকে বড় হলো কি করে, ওইটা হচ্ছে ওর ইন্টারনাল ফোর্স। বুঝতে পারলাম? এই যে ইন্টারনাল ফোর্সটা, ওইটাকেই বলা হচ্ছে ইন্টারনাল রেস্টোরিং ফোর্স, যেটা ওকে ওর শেপটা ফেরত আনছে। ওই রেস্টোরিং ফোর্সকে এরিয়া দিয়ে ডিভাইড করলে আমি যা পাই সেটাই হচ্ছে স্ট্রেস। স্ট্রেসটা আর কিছুই নয়, একটা ফোর্স পার ইউনিট এরিয়া। বলতে পারো এটা অনেকটা প্রেসারের সাথে ইকুইভ্যালেন্ট, এবং ওই জন্য এর ইউনিটটাও দেখো পাস্কাল। পাস্কাল, পাস্কালটা কিসের ইউনিট মনে করো, তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা কি পেলাম, স্ট্রেসটা বুঝতে পারলাম। আমরা যে স্ট্রেস বলি এটা কিন্তু ওইটা নয়। এই স্ট্রেসটা কি বলছে, কোনো একটা বস্তুকে যখন তার শেপ বা সাইজ আমি চেঞ্জ করে দিচ্ছি, তখন এক্সটার্নাল আমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। সিমিলারলি বস্তুটার ভেতরেও তো একটা ফোর্স থাকবে, যেটা ওকে ওর আগের অবস্থায় ফেরত আনার চেষ্টা করবে। এই যে ফেরত আনার চেষ্টায় যে ফোর্সটা, সেইটা ডিভাইডেড বাই এরিয়া ইজ ইকুয়াল টু স্ট্রেস। এবং ফোর্স পার ইউনিট এরিয়া, ওইটা বসিয়ে দিলে ইউনিটটা পাওয়া যায়। ফোর্সের ডাইমেনশান কি, mL (T⁻²) ডিভাইডেড বাই এরিয়া মানে L স্কোয়ার। তাহলে এটার ডাইমেনশন কি হবে, mL−T⁻²। ওইটাই এখানে দেওয়া আছে। আই বিলিভ স্ট্রেসটা আমরা বুঝতে পারলাম। ডাইমেনশন জানা থাকলে এইটা বার করাটা খুব একটা কঠিন হবে না। ফোর্সের ইউনিট কি, এসআই ইউনিট নিউটন, এরিয়ার মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। এটাই হচ্ছে স্ট্রেসের ইউনিট। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্ট্রেন। স্ট্রেস আর স্ট্রেন সিমিলার কিন্তু নয়। স্ট্রেসের কারণে স্ট্রেন জেনারেট করে। কীরকম ব্যাপারটা, আবার সেই জিনিসটা বোঝো। স্ট্রেন হলে কি হয়, এই বস্তুটার এক্সাম্পলে আমি আবার সেই দেশলাই বক্সের এক্সাম্পল দিয়ে বলছি। দেশলাই বক্স হলে খুব বুঝতে সুবিধে হয়। এইটা ওর শেপ ছিল, আমি ফোর্স দিয়ে ওর শেপ খারাপ করে দিয়েছি। এই যে ডিফর্মিং ফোর্সটা আমি অ্যাপ্লাই করলাম, তার কনফিগারেশনটা বদলে যায়। এই কনফিগারেশনটা বিভিন্ন রকম হতে পারে। তার লেংথে পরিবর্তন আসতে পারে, তার ভলিউমে পরিবর্তন আসতে পারে, তার শেপে পরিবর্তন আসতে পারে। এই ক্ষেত্রে কি হলো, দেশলাই বক্সের ক্ষেত্রে তার শেপটা খারাপ হলো, ভলিউমটা সেই একই থাকলো। এই যে চেঞ্জ হয়ে যায়, এইটাই হচ্ছে স্ট্রেন। কতটা হচ্ছে স্ট্রেন, যতটা চেঞ্জেস হয়েছে ডিভাইডেড বাই অরিজিনাল। এই যে ধরো এক্সাম্পলটা আমরা এক্ষুনি নিলাম, ধরো এই ছিল একটা দেশলাই বাক্স, ধরো এর ভলিউম ছিল ভি। আমি ধরো একে পিচকে দিয়ে ভলিউম চেঞ্জ করে দিয়েছি V1। তাহলে V-V1 দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড বাই অরিজিনাল ভলিউম ভি। এইটাই হচ্ছে স্ট্রেন। এইটাই শেপের ক্ষেত্রে, সাইজের ক্ষেত্রে বা লেংথের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। যেহেতু এইটা একটা সেম জিনিসের রেশিও, লেংথ বাই লেংথ বা ভলিউম বাই ভলিউম, সেই জন্য এটার কোনো ইউনিটও নেই, কোনো ডাইমেনশানও নাই। স্ট্রেন ব্যাপারটা বুঝতে পারলাম। বাইরের থেকে আমি অ্যাপ্লাই করব একটা ফোর্স, যেটা ওর শেপ চেঞ্জ করে দেবে। এই শেপ চেঞ্জ করে দেওয়ার জন্যে ওর ভেতরে যেই পরিমাণ ফোর্স জেনারেট করবে, সেইটা ডিভাইডেড বাই এরিয়া ইকুয়াল টু স্ট্রেস। ঠিক, এবং এইটার যদি ভলিউমটা চেঞ্জেস হয়ে যায়, তাহলে যতটা ভলিউম চেঞ্জ হয়েছে ডিভাইডেড বাই অরিজিনাল ভলিউম, সেইটা হচ্ছে স্ট্রেন। তার মানে বাইরের থেকে আমি ফোর্স অ্যাপ্লাই করব, ওই বস্তুটার মধ্যে স্ট্রেস জেনারেট করবে, এবং ওই বাইরের থেকে ফোর্স অ্যাপ্লাই হওয়ার জন্যে বস্তুটার মধ্যে স্ট্রেনটাও জেনারেট করবে। এই যে স্ট্রেন আমরা পড়লাম, সেই স্ট্রেনটা তিনটে টাইপের হতে পারে: লংগিটিউডিনাল, ভলিউমেট্রিক, শিয়ারিং। লংগিটিউডিনাল মানে ওয়ান ডাইমেনশনাল মানে চেঞ্জ ইন লেংথ। ধরো কোনো একটা বস্তু ছিল এইটা, সেইটাকে আমি ধরো স্প্রিংটাকে আমি কম্প্রেস করে দিলাম। কম্প্রেস করে দিলে তার ভলিউম কমে গেল, লেংথ কমে গেল। ওইটাই হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেন। তোমাদেরকে ডিটেলসে পড়তে লাগবে না, শুধু এইটুকু জানলে চলবে। তিন ধরনের স্ট্রেন হয়। লংগিটিউডিনালে শুধুমাত্র লেংথের চেঞ্জ হয়, ভলিউমের ক্ষেত্রে শুধুমাত্র ভলিউমের চেঞ্জটা হয়, এবং শিয়ারিংয়ের ক্ষেত্রে এই ক্ষেত্রে শুধুমাত্র শেপের চেঞ্জ হয় উইদাউট চেঞ্জিং ইটস ভলিউম।
এইটা 3 ধরনের স্ট্রেন মোটামুটি চলে, এইটাই হচ্ছে ইলাস্টিক জিনিসের মধ্যে কাজ করে। নেক্সট আমরা যেটা পড়বো দ্যাট ইজ হুকস ল এবং ইলাস্টিক মডিউলাসেস যেগুলো আছে পয়সনস রেশিও। হুকস লটা কি এবং পয়জন রেশিওটা কি এগুলো আমরা দেখব। হুকস লটা বলছে যে অ্যাকর্ডিং টু দিস ল কোনো একটা বস্তুর মধ্যে কোনো একটা বস্তু যদি তার ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে, ইলাস্টিক লিমিট কথাটা কেন, যে অলরেডি সে ইলাস্টিসিটি শো করবে। আমি বারবার বলছি ইলাস্টিক লিমিট জিনিসটা ইলাস্টিসিটির জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কোনো একটা বস্তু যদি তার ইলাস্টিক লিমিটের বাইরে চলে যায় সে আর ইলাস্টিক থাকে না, সে হয়ে যায় প্লাস্টিক। তাই অলওয়েজ ইলাস্টিক লিমিটের মধ্যে থাকতে হবে। তাহলে কোনো একটা বস্তুর মধ্যে ততটা স্ট্রেন তৈরি হবে বা স্ট্রেস যতটা আর স্ট্রেন যতটা তাদের রেশিওটা অলওয়েজ কনস্ট্যান্ট। কোনো একটা বস্তু তার ইলাস্টিক লিমিটের মধ্যে আছে, তখন ওই বস্তুর ওপরে আমি এক্সটার্নালি একটা ফোর্স অ্যাপ্লাই করব, সেটা ডিফারেন্ট হতে পারে, কখনো এফ, কখনো এফ ড্যাশ, কখনো এফ ডবল ড্যাশ। ওর ফলে যা স্ট্রেস জেনারেট করবে, যা স্ট্রেস আর স্ট্রেন জেনারেট করবে, সেইটা তাদের যদি রেশিওটা বার করি সেটা অলওয়েজ কনস্ট্যান্ট। এটাই হচ্ছে হুকস ল। ডিটেলসে জানা লাগবে না হুকস লটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড, আর এই লটার যে ডেসক্রিপশনটা যে স্ট্রেস বাই স্ট্রেন বা স্ট্রেস আর স্ট্রেনের রেশিওটা অলওয়েজ কনস্ট্যান্ট, এইটুকু জানলেই এনাফ। এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়ার চান্সেস নেই। এই ইটা কি, এই ইটাই হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি, বেসিক্যালি একটা কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টের ইউনিট কি নিউটন পার মিটার স্কোয়ার। কোথা থেকে এলো, আমরা জানি স্ট্রেসের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, আর স্ট্রেনের কোনো ইউনিট নাই 1, তার জন্য এইটার ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার। এই যে মডিউলাস অফ ইলাস্টিসিটি এইটা আবার 3 ধরনের হবে। কারণটা কি, স্ট্রেস আর স্ট্রেনের ডিফারেন্সেস আছে, একটু আগেই আমরা পড়ে এলাম। এই যে স্ট্রেনের ক্ষেত্রে দেখলাম না, লংগিটিউডিনাল হয়, ভলিউমেট্রিক হয়, শিয়ারিং হয়। তাহলে এই কারণে কি হচ্ছে, এই কারণে আমার হুকস ল থেকে যে কনস্ট্যান্টটা পেলাম সেটাও 3টে পেলাম। 3টে ডিফারেন্ট মডিউলাস অফ ইলাস্টিসিটি হয়। মডিউলাস অফ ইলাস্টিসিটি আর কিছুই নয়, একটা কনস্ট্যান্ট। যদি এইটা শুধুমাত্র লেংথ ওয়াইজ হয় তখন তাকে আমি বলছি ইয়াংস মডিউলাস। যদি এইটা ভলিউম ওয়াইজ হয় তখন আমি বলছি বাল্ক মডিউলাস। আর যদি এইটা শেপ আর সাইজ আকারে হয় সেইটা হচ্ছে মডিউলাস অফ রিজিডিটি। ব্যাস, এই 3টে ডিফারেন্ট টাইপ জানলেই হবে। ইয়াংস মডিউলাসটা কিসের কারণে রিলেটেড, লেংথের কারণে, বাল্ক মডিউলাসটা ভলিউমের কারণে, এবং মডিউলাস অফ রিজিডিটিটা শিয়ারিং স্ট্রেস, মানে বেসিক্যালি এই যে শেপ অফ দ্য বডির চেঞ্জেসের জন্য রিলেটেড। আমি যে এতক্ষণ ধরে এক্সাম্পল দিচ্ছিলাম, এই যে দেশলাই বাক্সটা এরকম ছিল, তাকে আমি পিচকে এরকম করে দিলাম, এইটা কোনটা হবে, সেটার ক্ষেত্রে ইয়াংস মডিউলাস হবে, বাল্ক হবে, না মডিউলাস অফ রিজিডিটি হবে, এইটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। ওকে, নেক্সট হচ্ছে পয়সনস রেশিও। পয়সন রেশিও কি বলছে, যে ল্যাটেরাল স্ট্রেন, এই যে এক্ষুনি পেলাম ল্যাটেরাল বা লংগিটিউডিনাল যাই বলো, অর ট্রান্সভার্স স্ট্রেন, এদের সাথে লংগিটিউডিনাল স্ট্রেনের রেশিওটা ইলাস্টিক লিমিটের মধ্যে যে কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে 0 থেকে 1-এর মধ্যে হয়। পয়সনস রেশিওটা তাহলে কি বলছে, এখানে আমি লিখে, আচ্ছা, পয়সন রেশিও ইকুয়াল টু ল্যাটেরাল স্ট্রেন ইন্টু লংগিটিউডিনাল স্ট্রেন। এইটার ভ্যালুটা কত, 0 থেকে 1-এর মধ্যে লাই করে। এইটুকু জানলে এনাফ। এইটা একটা এমসিকিউর কোয়েশ্চেন ফর্ম হতে পারে। পয়সন রেশিও মোটামুটি এই ছিল সলিডের ওপরে আমার যা কোয়েশ্চেন্স আসে ইলাস্টিসিটি থেকে, তাই এরপরে আমরা জিনিসটায় ঢুকবো, দ্যাট ইজ কল্ড আওয়ার সারফেস টেনশন। সারফেস টেনশনটা ফ্লুইডের ক্ষেত্রে হয়। ফ্লুইড বলতে আমি কি বুঝি, ফ্লুইড বলতে আমি বুঝি লিকুইড অ্যান্ড গ্যাস। ফ্লুইড মানে কিন্তু দুটো, ঠিক আছে, যাহাই ফ্লো করতে পারে তাহাই হচ্ছে ফ্লুইড। ফ্লুইডের ক্ষেত্রে আমরা জানছি সারফেস টেনশন। সারফেস টেনশনের গল্পটা কি, এইরকমভাবে তোমরা নিশ্চয়ই কোনো ছবি দেখে থাকবে, ধরো অনেক সময় জল আছে, জলের ওপরে পোকা হেঁটে বেড়াচ্ছে,
বা আলতো করে যদি আমি একটা লোহার পিন রেখে দিই জলের ওপরে, সেটা কিন্তু জলের ওপরে ভেসে থাকে। কিন্তু তুমি আমি বা বড় জাহাজ কিন্তু জলের এই সারফেসের উপরে ভেসে থাকে না, খানিকটা ডুবে যায়। সারফেস টেনশন হচ্ছে একদম সারফেসের কথা, জলের সব থেকে উপরে লেয়ার। আমি জল বলছি, বাট শুধুমাত্র জল নয়, যে কোনো ফ্লুইডের ক্ষেত্রে হয়, সেটা লিকুইডও হতে পারে, গ্যাসও হতে পারে। সারফেস টেনশনটা বোঝাতে গেলে এরকম ভাবতে পারো, ধরো একটা বেলুন আছে, বেলুনের ভেতরে আছে লিকুইড বা গ্যাস, এবং বাইরের এই সারফেসটা এইটা খুব টান টান হয়ে থাকে না। লিকুইডের ক্ষেত্রে সেম জিনিসটা হয়, গ্যাসের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়। গ্যাস বা লিকুইডের ক্ষেত্রে এদের ভেতরে যে কোহেসিভ ফোর্সটা হয়, কোহেসিভ ফোর্স কার কার মধ্যে হয়? নিজের অ্যাটমের মধ্যে। এই ধরো লিকুইড বা ফ্লুইড যেটা আছে তাদের নিজেদের অ্যাটমের মধ্যে এত স্ট্রং একটা ফোর্স হয় যে এরা সবসময় একটা ক্লোজড সারফেসের মতো বিহেভ করে। এই যখনই ওরা টান টানভাবে নিজেদেরকে আটকে রাখে, ধরতে পারো ওই রকম অনেকটা প্রোটেস্ট করার মতো, ধরো প্রোটেস্ট করছে এরকমভাবে সব মানুষগুলো দাঁড়িয়েছে এবং তাদের নিজেদের হাতগুলো এইভাবে কানেক্টেড, তখন এই দিক থেকে অত সহজে এদেরকে পেনিট্রেট করে ঢোকা যায় না। সেম জিনিসটাই লিকুইডের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে। প্রতিটা ধরো এরকম হচ্ছে আমার ফ্লুইডের অ্যাটমগুলো, তারা নিজেদের মধ্যে এরকমভাবে অ্যাডহেসিভ ফোর্স বানিয়ে ফেলছে। এটা সব থেকে উপরের লেয়ারের কথা বলছি, সরি অ্যাডহেসিভ নয়, কোহেসিভ ফোর্স। যদি সেম সেম জিনিস হয় তখন কোহেসিভ ফোর্স কাজ করে, যদি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটম বা মলিকিউল হয় তাদের ভেতরে অ্যাডহেসিভ ফোর্স কাজ করে। তো এই যে কোহেসিভ ফোর্স বানালো, এইখানে একটা অদৃশ্য চাদরের মতো বিহেভ করে, ঠিক আছে? ওই যে বেলুনের রাবারটার মতো একটু ইলাস্টিক, এইখানে যদি হালকা ফোর্স পড়ে তাহলে সেটা কিন্তু এরা অ্যাবজর্ব করে নেয় এরকমভাবে। এইটা খুব ভারী কিছু হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এইটাই হচ্ছে সারফেস টেনশনের ব্যাকগ্রাউন্ড। ইট ইজ দ্য ইলাস্টিক টেন্ডেন্সি অফ আ ফ্লুইড সারফেস হুইচ মেক্স ইট অ্যাকোয়ার দ্য লিস্ট সারফেস এরিয়া। দেখবে জলের ফোঁটাগুলো জেনারেলি এরকম দেখতে হয়, অ্যাকচুয়ালি ওটা হওয়ার কথা গোল, কিন্তু গ্র্যাভিটির জন্যে ওটা এরকম দেখতে হয়ে যায়। গোল কেন হয়? গোল হওয়ার কারণটা হচ্ছে যে কোনো গোল জিনিসের সারফেস মিনিমাম, সবসময় ওরা খুব ক্লোজ থাকতে চায় ডিউ টু কোহেসিভ ফোর্স। এই কোহেসিভ ফোর্সের কারণে ওরা এতটা ক্লোজ থাকে, এতটা কনজেস্টেড হয়ে যায় যে এদের ওপরের লেয়ারটা অনেকটা বেশি ইলাস্টিক হয়ে যায়। ইলাস্টিক মানে যেই ওর উপর প্রেসার দেবে ওটা বাঁকবে, যেই প্রেসার ছেড়ে দেবে ও ফেরত চলে আসবে, ওইটাই হচ্ছে সারফেস টেনশন। ঠিক আছে? সারফেস টেনশনের ফর্মুলাটা কি? টি ইকুয়াল টু এফ বাই এল, যেখানে এফটা কি? কোহেসিভ ফোর্স অফ দ্য মলিকিউলস, এলটা কি? লিকুইড অ্যাক্টিং পার ইউনিট লেন্থ। সারফেস টেনশন তো অ্যাকচুয়ালি এরকম সারফেস, তো সেই সারফেসের উপরে টোটাল কতটা প্রেসার, সে কোহেসিভ ফোর্স, সেটা হচ্ছে এফ, এবং এই যে এরিয়াটা একটা লেংথ, সেই লেংথটা হচ্ছে এল, যতটা আমি নিচ্ছি, সেই টি ইকুয়াল টু হচ্ছে এফ বাই এল। ফোর্সের ইউনিট নিউটন, লেংথের ইউনিট মিটার, তাহলে এটা হচ্ছে এন বাই এম। এবার এইখানে বেশ কিছু এক্সাম্পলস তোমাদের দেওয়া আছে, এইগুলো তোমাদের পড়ে পড়ে বুঝতে হবে। যে ড্রপ অফ লিকুইড বললাম, কেন তারা ছোট আকারে গোল আকারে হয়। সোপস অ্যান্ড ডিটারজেন্টস সব থেকে ভালো এক্সাম্পল। যখন আমরা কোনো একটা জামা কাপড় জলে দিয়ে কাচি, জামা কাপড় কাচা মানে কি? অ্যাকচুয়ালি জামা কাপড় মানে হচ্ছে এরকম অনেক কটা থ্রেড, এই থ্রেডের এই জায়গাগুলোতে নোংরা বসে যায়, নোংরা বিভিন্ন ধরনের হতে পারে। যখন নর্মাল জলে কাচি, নর্মাল জল এদের ভেতরে ঢুকতে পারে না, কিন্তু যেই জলের মধ্যে আমি ডিটারজেন্ট মিশিয়ে দিই বা কোনো সাবান মিশিয়ে দিই, সোপ, যেখানে মূলত থাকে সোডিয়ামের বিভিন্ন সল্ট, এই জলটার সারফেস টেনশনটা অনেকটা কমে যায়। যেই সারফেস টেনশনটা কমে যাবে তখন জলটা খুব সহজেই এই যে থ্রেডের যে ক্রস সেকশনগুলোতে ঢুকে যায় এবং ওইখানকার নোংরাটা বার করে আনে। এইটা আবার দুটো রকমভাবে করা যায়। জলের সারফেস টেনশন কমানোর জন্য আমি সোপ বা ডিটারজেন্ট অ্যাড করতে পারি, অথবা আরেকটা জিনিস তোমরা দেখতে পাবে, হট ওয়াটার, এটা জি লেখা না, হট ওয়াটার। কোনো একটা ফ্লুইডের ক্ষেত্রে তাকে যদি টেম্পারেচার হাই করি, টেম্পারেচার হাই করলে তার সারফেস টেনশন কিন্তু কমে যায়। সেই দেখবে গরম জলেও জামা কাপড় খুব ভালো কাচা যায়, তার কারণে কিন্তু ওইটা। ক্যাপিলারি অ্যাকশান, বাবল, জলের উপরে ছড়িয়ে যাওয়া তেল,
জলের উপরে এরকম পোকামাকড়ের হেঁটে বেড়ানো সব কিছুকে এক্সপ্লেন করা যায় কী দিয়ে? সারফেস টেনশন দিয়ে। আই বিলিভ মোটামুটি বোঝা গেল সারফেস টেনশনের গল্পটা। সারফেস টেনশন কী বা ইউনিট কী এগুলো অত বেশি কোয়েশ্চেন আসে না, কোয়েশ্চেন আসে এইগুলো, এই যে এক্সাম্পলগুলো দেওয়া আছে না, এই এক্সাম্পলগুলো তোমাদের খুব ভালো করে জানা লাগবে। কোয়েশ্চেনটা এরকমই দিয়ে দেবে যে সোপ বা ডিটারজেন্ট ইউজ করলে কোনো জামা কাপড় সহজে পরিষ্কার করা যায়, এইটার পেছনে কোন প্রপার্টি কাজে আসে? সারফেস টেনশন দিয়ে দেবে, আরও 3-4টে ভুলভাল কিছু দিয়ে দেবে, তখন সেখানে তোমাকে সারফেস টেনশনটাকে মার্ক করতে হবে। ওকে, এইবার কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্স, যেইটা আমি বলছিলাম যে যদি সিমিলার মলিকিউল হয়, সিমিলার বলবো না, সেম মলিকিউল হয়, তাদের ভেতরে কোহেসিভ ফোর্স কাজ করে, এবং ডিফারেন্ট সাবস্টেন্স বা ডিফারেন্ট মলিকিউল হলে তাদের ভেতরে অ্যাডহেসিভ ফোর্স কাজ করে। এটা কি করে মনে রাখবো স্যার? ভুলে তো যাই, ভালো কোয়েশ্চেন, মনে কী করে রাখবে? অ্যাডহেসিভ, এই কথাটা তোমরা যে কোনো গাম বা আঠা ওর গায়ে দেখবে লেখা থাকে অ্যাডহেসিভ। এই অ্যাডহেসিভটা কী করে? ধরো কাগজের সাথে দেওয়াল সেটাকে চিটিয়ে দেয়, বা দুটো ডিফারেন্ট সারফেসকে কানেক্ট করে দেয়, দুটো ডিফারেন্ট বই পাতা হতে পারে, তাই অ্যাডহেসিভ মানে হচ্ছে ডিফারেন্ট, এইটুকু তুমি শুধু মনে রাখবে। তাহলে কোহেসিভটা কী হবে? নিশ্চয়ই সেম হবে। অ্যাডহেসিভ কথাটা যদি তুমি মনে রাখো তাহলেই কোহেসিভটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, কোহেসিভ ফোর্স কার ক্ষেত্রে বেশি? সব থেকে বেশি সলিড, তারপরে লিকুইড, তারপরে গ্যাস। ডিফারেন্ট সাবস্টেন্স হলে অ্যাডহেসিভ, সেম সাবস্টেন্স হলে কোহেসিভ। ব্যাস এইটুকুই যদি মনে রাখো তাহলেই মনে রাখবে। একটু আগেই আমি বললাম যে কোনো একটা বস্তু যদি আমি টেম্পারেচারটা বাড়িয়ে দিই তার সারফেস টেনশনটা কমে যায়, ওইটাই দেখো এখানে লেখা আছে। সারফেস টেনশন আর টেম্পারেচার ইনভার্সলি প্রপোর্শনাল, কোনো অশুদ্ধি মিশিয়ে দিলে সেখানেও ইনভার্সলি প্রপোর্শনাল, এবং রেডিয়াস অফ কার্ভেচারটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। রেডিয়াস অফ কার্ভেচারটা কি? তোমরা কখনো এরকম যদি কোনো ক্যাপিলারি পড়ে থাকো দেখবে এইখানে জলটা হয় এরকম হয়, কিছু কিছু লিকুইডের ক্ষেত্রে আবার মিনিসকাসটা এরকম দেখতে হয়, ওইটাই হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। বেশ, তাহলে আমরা মোটামুটি ইলাস্টিসিটি এবং সারফেস টেনশনের বেসিক্সটা জানলাম। এবার আমরা ফোর্সেস এবং গ্র্যাভিটেশনের ব্যাপারে মূলত জানব। পৃথিবীতে বলবো না, ইউনিভার্সে 4 ধরনের ফান্ডামেন্টাল ফোর্সেস আছে, এবং সেই ফান্ডামেন্টাল ফোর্সেসের ব্যাপারে আমরা একটু দেখব যে কোনটা স্ট্রেংথ কীরকম এবং রেঞ্জ কীরকম। সবথেকে আগে আসছে গ্র্যাভিটেশনাল, এটা উইক ফোর্স বা উইকেস্ট ফোর্স, ঠিক আছে, এবং এর রেঞ্জ কত? ইনফাইনাইট। সবথেকে বেশি রেঞ্জ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের, মানে রেঞ্জ যদি বলো এইটা হচ্ছে এইভাবে, আর যদি ফোর্সের থেকে বলো, আমি এইটা বরং একটা পেন দিয়ে বুঝিয়ে দিই। রিলেটিভ স্ট্রেংথ এইটা হচ্ছে ইনক্রিজিং অর্ডার, রেঞ্জের ক্ষেত্রে এইটা হচ্ছে ইনক্রিজিং অর্ডার, ঠিক আছে। এবার গ্র্যাভিটেশনাল ফোর্স, সেইটার স্ট্রেংথ যদি আমি 1 ধরে নিই, তার রেসপেক্টে আমি বাকিগুলোর জানবো, আর রেঞ্জের ব্যাপারটা তো এখানে উল্লেখ করাই আছে। গ্র্যাভিটেশনালে বললাম সব থেকে স্ট্রেংথ কম এবং রেঞ্জ হচ্ছে সব থেকে বেশি। উইক নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্সটা কোনটা? নিউক্লিয়ারের মধ্যে, বা এটাকে সহজে উইক ফোর্সও বলে। এর স্ট্রেংথ 10⁻25। বুঝতে পারছো গ্র্যাভিটেশনের থেকে কতটা পাওয়ারফুল, এবং এটা সাব নিউক্লিয়ার সাইজের, রেঞ্জটা খুবই কম। ইলেকট্রোম্যাগনেটিকটা কিসের ক্ষেত্রে? ইলেকট্রিসিটি মানে চার্জ থেকে, এবং ম্যাগনেটিজম যখন আমরা পড়বো পরবর্তীকালে তখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ব্যাপারটা বুঝতে পারবো। ওই ফোর্সটার স্ট্রেংথ হচ্ছে 10⁻36 রিলেটিভ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, এবং এর রেঞ্জটা কিন্তু খুব বেশি দূর অবধি হয় না। তারপরে হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যেটা আমরা লাস্ট ক্লাসে যখন নিউক্লিয়ার ফোর্সের ব্যাপারে পড়েছিলাম, যখন আমরা মেসনের ব্যাপারে পড়েছিলাম, তখন বলা হয়েছিল যে একটা নিউক্লিয়াসের মধ্যে কিভাবে সমস্ত পজিটিভলি চার্জড প্রোটনগুলোকে বাউন্ড করে রেখেছে, সেটা কোন ফোর্স? সেটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ভেরি শর্ট নিউক্লিয়ার সাইজের মধ্যে কাজ করে এবং স্ট্রংগেস্ট ফোর্স, ঠিক আছে। এইবার আমাদের এইখানে সব থেকে আগে যেটা আমরা পড়ব দ্যাট ইজ গ্র্যাভিটেশনালের ব্যাপারে। গ্র্যাভিটেশনটা কী জিনিস আমরা জানি, এই মহাবিশ্বে প্রতিটা বস্তু
প্রতিটা বস্তুকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে। যেমন এই ধরো একটা বস্তু M1 আর এই একটা বস্তু M2। M1 আর M2 পরস্পরের থেকে আর ডিস্টেন্সে আছে। গ্র্যাভিটেশন কি বলছে, বা বলতে পারি ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন কি বলছে, এই মহাবিশ্বে প্রতিটা বস্তু পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করছে এবং সেই আকর্ষণ বলটা ওদের দুজনের ভরের সমানুপাতিক এবং তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং যেই ফোর্স দ্বারা প্রতিটা বস্তু একে অপরের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে সেই ফোর্সটার নামই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা একটা কনস্ট্যান্ট ফোর্স এবং কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স কি, নন কনজারভেটিভ ফোর্স কি, আমরা প্রথম চ্যাপ্টারে কিন্তু পড়ে এসেছি। এবার আমরা পড়বো ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। এই জিনিসগুলো মুখস্থ না রাখলেও চলবে, মনে রাখতে হবে কি এইটা, যে এফ ভ্যারিজ অ্যাজ M1 M2 ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হয়, দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল জি। এই ক্যাপিটাল জিটা কি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এর ভ্যালিউ এবং ডাইমেনশন এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এইটার ইউনিট সমেত। কারণ এইখানে নিউটনের বদলে এইটা তো সমস্ত এসআই ইউনিট লেখা আছে, এইটার সিজিএস ইউনিটে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। M1 M2টা কি, বস্তুটা দুটোর ভর যারা একে অপরকে আকর্ষণ করছে। আরটা কি, ওই দুটো বস্তুর মাঝের দূরত্বটা। আর এফটা কি, ওই যে গ্র্যাভিটেশন ফোর্স। এইগুলো থেকে পাওয়া যায় জি এর ভ্যালু। জিটা কি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ক্যাপিটাল জি। আরেকটা হয় স্মল জি, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটা আমরা পড়ে থাকি পৃথিবীর ক্ষেত্রে, যার ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওইটাই হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ। আমাকে এখানে কি প্রবলেম দিতে পারে, এইখানে দিতে পারে M1 আর M2 এবং আর, এই তিনটে দিয়ে দিল। জি এর ভ্যালু আমরা জানি, আমাদের এফ এর ভ্যালু বার করতে হতে পারে ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি দিতে চায়। ঠিক আছে, এবার স্মল জি বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা কি, আমরা জানি এই জিনিসটা থেকেই কিন্তু এসছে, এই ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন থেকেই কিন্তু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এসছে। এক্ষুনি আমরা কি বললাম, প্রতিটা বস্তু একে অপরকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। এবার ধরে নাও এইখানে আছে পৃথিবী আর এইখানে আছে একটা বস্তু, এই বস্তুটাকেও নিশ্চয়ই পৃথিবী তার দিকে আকর্ষণ করবে। আকর্ষণ যখন করবে, যেই ত্বরণের সাথে ও পৃথিবীর দিকে অ্যাট্রাক্টেড হবে ওইটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। যখন এটা ফ্রি ফল হবে পৃথিবীতে, তখন যে অ্যাক্সেলারেশনটা কাজে আসবে ডিউ টু পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স, ওইটাই হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটা ওর ভ্যালু এবং এটা ওর ডাইমেনশন, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। একটা স্মল জি, একটা ক্যাপিটাল জি, এইটা একটু তোমরা খেয়াল করবে। এবার এই যে স্মল জি, এইটা কিন্তু আবার কনস্ট্যান্ট নয়। আমরা ধরে নিই অলওয়েজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু এটা কোথায়, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে। এই যে পৃথিবী পৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমি ওপরের দিকে যাই জি এর ভ্যালু কমবে, পৃথিবী পৃষ্ঠ থেকে ভেতরের দিকে যাই তাহলে জি এর ভ্যালু কমবে। জি এর ভ্যালু শূন্য কোথায়, পৃথিবীর কেন্দ্রে। আবার পৃথিবীটা যেহেতু মানে একদম সার্কেল নয়, ঠিক আছে, একটু চাপা, যার নিরক্ষীয় দূরত্ব আর পোলার দূরত্ব এই দুটোর কিন্তু ডিফারেন্সেস আছে। এটা আমরা নিশ্চয়ই জানি, জিওগ্রাফি ক্লাসে পড়েছি। পৃথিবীর শেপটা কীরকম, জিওয়েড শেপ বলে। ঠিক আছে, তার কারণে কি হয় যে পৃথিবীতেও কিন্তু পৃথিবী পৃষ্ঠে সব জায়গায় কিন্তু গ্র্যাভিটেশনের ভ্যালু সেম নয়। সেই চেঞ্জেসটা কীরকম হয় সেইটা আমরা পরের নোটে লেখা আছে দেখব। বললাম পৃথিবীর থেকে আর্থ সারফেস, যেটা এই যে পৃথিবী পৃষ্ঠ যেখানে আমরা দাঁড়িয়ে আছি, ওইখানে হচ্ছে জি এর ভ্যালু ম্যাক্সিমাম। কোন জি, স্মল জি। যত পৃথিবী পৃষ্ঠ থেকে আমি ওপরের দিকে যাব
জি এর ভ্যালু কিন্তু কমবে, ওইটাই এখানে দেখো লেখা আছে। আবার বললাম যখনই পৃথিবী পৃষ্ঠে ভেতরের দিকে যাব তখন কিন্তু জি এর ভ্যালু কমবে। এটা ইনক্রিজেস লেখা আছে, আচ্ছা ফ্রম সেন্টার, হ্যাঁ তাহলে ঠিক আছে। এইখান থেকে যখন এই দিকে আসছি তখন জি এর ভ্যালু বাড়ছে, পৃথিবী পৃষ্ঠ থেকে যখন ভেতরের দিকে যাচ্ছি তখন জি এর ভ্যালু কমছে, এটা ঠিক আছে। হ্যাঁ ইনক্রিজেস দেখে আমিও প্রথমে চমকে গেছিলাম, তোমরাও ভুল ভেবো না। পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালু কত? 0। আর পোল আর যেটা থাকছে ইকুয়েটার, ইকুয়েটারের থেকে পোলে গ্র্যাভিটেশনটা ম্যাক্সিমাম। কারণ কি? পোলার ডিস্টেন্স ইজ স্মলার দ্যান ইকুইটোরিয়াল ডিস্টেন্স, ওই জন্যে এইটা। ঠিক আছে, এইভাবে জিটা চেঞ্জেস হয়। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই গ্র্যাভিটেশন সম্পর্কিত কেপলারের 3টে ল আছে। এইটাকে বলা হয় কেপলার্স লজ অফ প্ল্যানেটারি মোশন। ধরে নাও এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এইটা ধরে নাও প্ল্যানেট আর্থ, এইখানে হচ্ছে সূর্য। আমরা আগে পড়তাম যে পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো সূর্যের চারিদিকে একটা গোলাকার পথে ঘোরে, মানে সার্কুলার পথে, কিন্তু এটা ভুল। কেপলারের ফার্স্ট ল বলছে পৃথিবী বা অন্যান্য গ্রহরা সূর্যের চারিদিকে ঘোরে, অবশ্যই ঠিক কথা, কিন্তু তাদের পাথটা কীরকম? ইলিপ্টিক। এই যে শেপটা দেখছো ডিম্বাকৃতি, এইটাকেই বলা হয় ইলিপস। এই ইলিপ্টিক্যাল পথেই প্রতিটা গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে, এবং এই ইলিপ্টিক্যাল পথের দুটো ফোকাস হয়, এইখানে একটা হয় আর এইখানে একটা হয়। এই ইলিপ্টিক্যাল পাথের একটা ফোকাসে সূর্য অবস্থান করে, এইটা হচ্ছে কেপলারের প্রথম ল। তাহলে প্রথম লটা কি বলছে? যে পৃথিবী বা অন্যান্য গ্রহরা সূর্যের চারিদিকে ঘোরে এবং সেই কক্ষপথটা কীরকম? ইলিপ্টিক্যাল পথ, এবং তার একটা ফোকাসে সূর্য অবস্থান করে। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা বলছে যদি ধরো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড নাও, টাইম পিরিয়ডটা আমি ধরো এখানে ধরে নিচ্ছি 1 মাস। 1 মাসে ধরো পৃথিবী এই অবস্থান থেকে এই অবস্থানে পৌঁছলো, এই যে জার্নিটা করলো এটা করতে সময় লেগেছে 1 মাস। পৃথিবী আর সূর্যকে যদি এভাবে কানেক্ট করে দাও তাহলে এইখানে একটা এরিয়া পাচ্ছি আমরা। আবার আরেকটা ডিফারেন্ট পজিশন নাও, ধরো এই পজিশনটায় পৃথিবী ছিল, 1 মাসে সে এতটা ট্রাভেল করলো, এটাও কত সময় লাগলো? 1 মাস। এই দুটো লাইনকেও যদি তুমি কানেক্ট করে এরিয়া বার করো, এই টাইম পিরিয়ডটা যদি সেম হয় তাহলে তাদের কানেক্টিং যে সারফেস এরিয়াটা সেইটা সেম হবে। এইটাই হচ্ছে সেকেন্ড ল। সেকেন্ড লটা কি বলছে? দ্য লাইন জয়নিং আ প্ল্যানেট টু দ্য সান ট্রেসেস আউট ইকুয়াল এরিয়াস ইন ইকুয়াল টাইমস। এই যে এইখানেও 1 মাস, এইখানেও 1 মাস, তাহলে এই যে এরিয়াটা এই দুটো সেম হবে অ্যাকর্ডিং টু সেকেন্ড ল অফ কেপলার। ঠিক আছে, নেক্সট আমার আসছে থার্ড ল। থার্ড লটা কীভাবে মনে রাখবো? টি স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এ কিউ, যেখানে টিটা কি? টাইম পিরিয়ড, এটা কি? লেংথ অফ সেমি মেজর অ্যাক্সিস। এই যে এইখান থেকে এইটাকে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস, আরেকটা হয় এইটাকে বলা হয় সেমি মাইনর অ্যাক্সিস। আমার ওটা না জানলেও চলবে, তুমি খালি এইটুকু মনে রাখবে। কি বলছে? যে এই সেমি মেজর অ্যাক্সিসের কিউব তার সাথে প্রপোর্শনাল হয় টাইম পিরিয়ডের স্কোয়ার, ওইটাই এইখানে লেখা আছে। এইটা মনে রাখতে হবে, টি স্কোয়ার ভ্যারিজেস এ কিউব বা টি স্কোয়ার ইকুয়াল টু কে এ কিউব, যেখানে এটা কি? সেমি মেজর অ্যাক্সিস, টিটা কি? টাইম পিরিয়ড, কেটা কি? কেপলারের কনস্ট্যান্ট। এইখান থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে। কেপলারের 3টে ল হয়, কিসের সাথে রিলেটেড? প্ল্যানেটারি মোশনের সাথে রিলেটেড, এইটা আমরা মনে রাখবো। এবং 3টে ল কি? প্রথম ল বলছে যে সূর্যের চারিদিকে যে সমস্ত গ্রহগুলো ঘুরে বেড়ায় তাদের পাথটা হয় ইলিপ্টিক্যাল এবং সেই পাথের একটা ফোকাসে থাকে সূর্য। দ্বিতীয়টা বলছে যদি সেম টাইম পিরিয়ড আমরা নিই তাহলে গ্রহটা এবং সূর্যটা যে কানেক্টিং লাইন তারা ইকুয়াল এরিয়া কভার করে।
3 নম্বরটা বলছে যে স্কোয়ার অফ দ্য পিরিয়ড অফ রেভলিউশন বা টাইম পিরিয়ড সেইটা প্রপোর্শনাল হয় এই সেমি মেজর অ্যাক্সিস তার কিউবের সাথে। এই তিনটে হচ্ছে কেপলারের ল। জেনারেলি এইটার থেকে কোয়েশ্চেন আসে ম্যাথমেটিক্যাল, আর সেকেন্ড ল বা ফার্স্ট ল থেকে ওই এমসিকিউ ফর্ম করে 4টে অপশন দিয়ে। আচ্ছা, অরবাইটাল ভেলোসিটি। হোয়াট ইজ অরবাইটাল ভেলোসিটি? আমরা জানি যে পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা অনেক সময় রকেট পাঠাই মহাকাশে, বা অন্যান্য কোনো গ্রহে, উপগ্রহে, চাঁদে পাঠাই, মঙ্গলে পাঠাই। যখন আমরা একটা পাথরকে ছুঁড়ে দিই পৃথিবী পৃষ্ঠ থেকে, আমরা দেখি সেটা খানিকটা গিয়ে ফেরত চলে আসে। তাহলে রকেটটা কি করে পৃথিবীর বাইরে বেরিয়ে যায়, বা পৃথিবীর বাইরে তো আছেই, পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের বাইরে বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি কী হয়, ধরো এই হচ্ছে পৃথিবীর চারিদিকে এরকম একটা ক্ষেত্র আছে যেই অবধি পৃথিবীর অ্যাট্রাকশনটা কাজ করে, তার ভেতরে কোনো বস্তু থাকলে সেটা পৃথিবীর দিকে ছুটে আসবে। আমরা যখন কোনো একটা বস্তুকে ছুঁড়ে দিই ওপরের দিকে, সেটা এই পৃথিবীর ক্ষেত্রের বাইরে বেরোতে পারে না, তার জন্য ওটা বাইরে গিয়েও ফেরত চলে আসে, মানে পৃথিবী পৃষ্ঠের ওপরে গিয়েও ফেরত চলে আসে। কোনো বস্তুকে যদি আমি এই পৃথিবীর আকর্ষণ বলের বাইরে বের করতে চাই, তাহলে আমাকে এই পৃথিবীর যে ক্ষেত্রটা তার বাইরে বার করতে হবে। ঠিক আছে, এইগুলো মোটামুটি বুঝলাম। অরবাইটাল ভেলোসিটি আর এসকেপ ভেলোসিটি এবার আমরা দেখব। অরবাইটাল ভেলোসিটিটা কি? কিছু স্যাটেলাইটকে আমরা পৃথিবীর বাইরে পাঠাই, কিন্তু তারা অলওয়েজ পৃথিবীর চারিদিকে গোল গোল ঘুরতে থাকে। যেমন এইখানে হচ্ছে, ধরো এই সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। সিমিলার ওয়েতে এইটা ধরো পৃথিবী আছে, পৃথিবীর চারিদিকে আছে স্যাটেলাইট, তারা পৃথিবীর চারিদিকে এরকম গোল গোল ঘুরে যাচ্ছে। তারা না ছিটকে বেরিয়ে যাচ্ছে, নাহি পৃথিবীতে এসে পড়ে যাচ্ছে। যেই ভেলোসিটিটা দিলে ওরা পৃথিবীর চারিদিকে গোল গোল ঘুরবে, পৃথিবীতে এসে পড়বে না বা পৃথিবীর বাইরে বেরিয়ে যাবে না, সেই ভেলোসিটিটারই নাম হচ্ছে অরবাইটাল ভেলোসিটি। অরবাইটাল কথাটা কোথা থেকে এসছে? অরবিট থেকে। অরবিট মানেই হচ্ছে চারিদিকে প্রদক্ষিণ করা। বুঝতে পারলাম কিছু? এবার স্যাটেলাইটের ক্ষেত্রে আবার দুটো ভাগ আছে, একটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট, আর একটার নাম ভুলে যাচ্ছি। মোটামুটি একটা 36,000 কিলোমিটারের রেঞ্জে হয়, মনে পড়ছে না আমার নামগুলো, সেইটাই সম্ভবত জিও স্টেশনারি। আর একটা বোধ হয় অরবাইটাল, কিছু একটা আমার এই মুহূর্তে নামটা মনে আসছে না। তো সেইগুলো যারা পৃথিবীর সারফেসের কাছে থাকে তাদের ক্ষেত্রে এই ভেলোসিটিটা হচ্ছে 7.92 কিলোমিটার পার আওয়ার। এবং এই ভ্যালুটা কোথা থেকে পাওয়া গেছে? ভি অরবিট ইকুয়াল টু √gm/r। এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, যেখানে জিটা কি? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এমটা কি? মাস অফ দ্য বডি অ্যাট সেন্টার, মানে পৃথিবীর ওজন, যদি এমনিটা পৃথিবীর রেসপেক্টে নিই, আর আরটা কি? রেডিয়াস অফ অরবিট। তাহলে এখানে কি হবে, কোয়েশ্চেনটা তোমাকে হয়তো চাঁদের মাস দিয়ে দিল, ঠিক আছে, দিয়ে বলল তোমাকে তার ক্ষেত্রে অরবাইটাল ভেলোসিটিটা বার করো যদি ওই উপগ্রহটা চাঁদ থেকে 10 কিলোমিটার উপরে থাকবে। চাঁদের মাসটা জানতে হবে, রেডিয়াসটা জানতে হবে, জি এর ভ্যালু তুমি জানোই, তখন ভি অরবিটটা বার করতে পারবে। এইখানে পৃথিবীর ভরটা বসালে যা ভ্যালুটা পাই, দ্যাট ইজ 7.92 কিলোমিটার পার আওয়ার। ওকে, এইবার এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটিটা কি? এতক্ষণ অবধি যেটা আমি বলছিলাম যে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে কোনো একটা বস্তুকে আমি ছুঁড়ে দিলাম এবং সে আর পৃথিবীতে ফিরল না, সে বাইরেই বেরিয়ে চলে গেল, সেইটার জন্য যে ন্যূনতম ভেলোসিটিটা দরকার, দ্যাট ইজ কল এসকেপ ভেলোসিটি। এই ধরো আছে পৃথিবী, এই একটা বস্তুকে ছুড়লাম, সে এই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড আর্থের, তার বাইরে বেরিয়ে গেল, সেইটার জন্য যেই ভেলোসিটিটা দরকার তাকেই বলেছে এসকেপ ভেলোসিটি। নামেই দেখো আছে এসকেপ, এসকেপ মানে বেরিয়ে যাওয়া কিছু থেকে। এই এসকেপ ভেলোসিটির এক্সপ্রেশনটা হচ্ছে √2gr, যেখানে জিটা কি? অভিকর্ষজ ত্বরণ, আরটা কি? রেডিয়াস অফ সেলেস্টিয়াল বডি, মানে যেই বস্তুটাকে আমি ছুঁড়ে দিচ্ছি। এই এক্সপ্রেশন থেকে পাওয়া যায়, এই ডেটাটা তোমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর ক্ষেত্রে এসকেপ ভেলোসিটি হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, আর মুনের ক্ষেত্রে যেহেতু মুনের জিটা উইক 1/6 টাইম, তার জন্যে এসকেপ ভেলোসিটি হচ্ছে 2.4। ঠিক আছে, আমরা কেন কোনো বস্তুকে ছুড়ে দিলে পৃথিবীতে ফেরত চলে আসে? কারণ আমরা তাকে এই ভেলোসিটি অবধি পৌঁছতেই পারি না। 11.2 কিলোমিটার পার সেকেন্ড, মানে বুঝতে পারছো কতটা বেশি ভেলোসিটি দরকার।
এইটা প্রতিটা গ্রহের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। যার জি এর মান যত বাড়বে তার এসকেপ ভেলোসিটি তত বাড়বে, যার জি এর মান কম তার এসকেপ ভেলোসিটিও কম। যেমন দেখো চাঁদের ক্ষেত্রে কতটা কম। ঠিক আছে, তো মোটামুটি এইগুলো পড়লেই এসকেপ ভেলোসিটি বা এই জায়গাগুলো থেকেই মূলত গ্র্যাভিটেশনের কোশ্চেনগুলো আসে, ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে। আর দেখি এছাড়া আর এখানে কি আছে। এরপরে তো আমরা সাউন্ডটা পড়বই, তখন দেখছি। তার আগে আমরা দেখে নিই এই রিলেটেড আর কিছু আছে কিনা। সাউন্ড 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 না। তো মোটামুটি গ্র্যাভিটেশন থেকে এইটুকু জানলেই আই বিলিভ হবে। তারপরে তোমরা তো ম্যাথমেটিক্যাল প্রবলেমস নিশ্চয়ই করবে, আর তোমরা যখন এমসিকিউগুলো সলভ করবে সেখান থেকেও আমরা অনেক কিছু জানতে পারবো। ওকে, তো এই অবধি যা ছিল গ্র্যাভিটেশন বা ফোর্স, দুটো তিনটে ম্যাথমেটিক্যাল ফর্মুলা আমি বললাম, দিজ আর ইম্পর্টেন্ট। এইটা একটা, এইটা একটা, এটা কি হলো, এইটা একটা, আর এইটা একটা। এইগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে। সেগুলো অবশ্য কালার কোডিং করা আছে, আই বিলিভ তোমরা পিডিএফটা দেখলেই বুঝতে পারবে। নেক্সট আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে সাউন্ড আর ওয়েভ। এবার তাহলে আমরা ওয়েভ মেকানিক্সে ঢুকছি এবং আজকে সাউন্ডটা পড়ব। পরবর্তী ক্লাসে আমরা লাইটের ব্যাপারে পড়ব। লাইটও কিন্তু একটা ওয়েভ আকারে বিহেভ করে। তো ওয়েভ কী জিনিস? ওয়েভ হচ্ছে একটা ভাইব্রেশন, যে ভাইব্রেশনটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এনার্জি ট্রান্সমিট করে, কখনো পার্টিকেলগুলোকে নিয়ে যায় না, উইদাউট ট্রান্সপোর্ট অফ পার্টিকেলস। মানে ভাইব্রেশনটা কীরকম, ধরো এই একটা জায়গা থেকে এরকমভাবে ওয়েভ যাচ্ছে, এই পজিশন থেকে এনার্জিটা ট্রান্সফার হয়ে পৌঁছে গেল এই পজিশনে। ঠিক আছে, এইখানেও দেখতে পারো, এইখানের থেকে এনার্জি পৌঁছে গেল এই পজিশনে, কিন্তু এইখানকার স্প্রিংয়ের যে পার্টিকেল ছিল তারা এখানে পৌঁছায়নি। আমরা কি জানি, এনার্জির কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার করে। সেই এনার্জিরই যদি এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সফার করার দরকার পড়ে, তখন সেইটা যেই আকারে যায় সেটাকেই বলা হচ্ছে ওয়েভ। ঠিক আছে, এইবার এই যে ওয়েভ হয়, ওয়েভের দুটো টাইপ হয়, একটাকে বলা হয় মেকানিক্যাল ওয়েভ আর একটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দুটোর ব্যাপারে আমরা পড়াশুনো করব। বেসিক্সটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভের জন্য মিডিয়ামটা দরকার। মেকানিক্যাল ওয়েভ প্রোপাগেট করতে গেলে মিডিয়াম ছাড়া পসিবল নয়। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে হচ্ছে এদের ক্ষেত্রে কোনো মিডিয়ামের দরকার নেই। মিডিয়াম থাকলে কিছু ক্ষতি নেই, বাট মিডিয়াম ছাড়া এরা চলবে না তা নয়। মিডিয়াম থাকুক চাই না থাকুক, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু প্রোপাগেট করতে পারবে। ঠিক আছে, এবার আমরা মেকানিক্যাল ওয়েভের দুটো ক্লাসিফিকেশন আছে তার ব্যাপারে দেখব। একটাকে বলা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ, আর একটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। লংগিটিউডিনাল মানে কি, যেখানে এইটাতে এত ভালো বুঝতে পারছি না, আমরা একটা দেখি তাহলে বুঝে যাবো। এই যে এইটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ। এই ক্ষেত্রে কি হচ্ছে, যেই ডিরেকশানে প্রোপাগেট করবে, কে প্রোপাগেট করবে, ভাইব্রেশন বলো বা এনার্জি বলো, সেম ডিরেকশানেই ভাইব্রেশনটা হবে। এনার্জি এক জায়গা থেকে এই দিকে মুভ করছে, ভাইব্রেশনটাও এরকম এরকম হচ্ছে। ঠিক আছে, ট্রান্সভার্সটা কি, যেই ডিরেকশানে ভাইব্রেশন যাবে আর যেই ডিরেকশানে এনার্জি প্রোপাগেট করবে তারা একে অপরের পারপেন্ডিকুলার হবে। এনার্জি এইখান থেকে এইখানে যাচ্ছে, এনার্জি এইদিকে, ভাইব্রেশনটা কোথায় হচ্ছে দেখো এইদিকে, এইরকমভাবে। এই যে দেখো ভাইব্রেশন ওপরে নিচে, এনার্জি দেখো লেফট টু রাইট মুভ করছে, এইটাই হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। এইটাই এইখানে দেওয়া আছে, এই যে এনার্জি মুভ করছে এই ডিরেকশানে, ভাইব্রেশনটা হচ্ছে ওপরে নিচে। বুঝতে পারলাম। লংগিটিউডনাল ওয়েভটা তাহলে কি বলছে, পার্টিকেলস অফ দ্য মিডিয়াম ভাইব্রেট ইন দ্য ডাইরেকশন অফ প্রোপাগেশন অফ দ্য ওয়েভ। যেই ডিরেকশানে প্রোপাগেট করছে এনার্জি, সেম ডিরেকশানেই ভাইব্রেট করবে, তাহলে তাকে বলছে লংগিটিউডিনাল। এক্সাম্পল সাউন্ড ওয়েভ, যখন এয়ারে প্রোপাগেট করে। ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে কী বললাম, এনার্জি যেই ডিরেকশানে প্রোপাগেট করছে, ভাইব্রেশনটা তার
পারপেন্ডিকুলার ডিরেকশানে হবে, সেটাই হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। এক্সাম্পল, ওয়েভস অফ দ্য সারফেস অফ ওয়াটার। তোমরা ধরো এই একটা জল আছে, এই জলে পাথর ফেললে তখন এইখানে একটা ওয়েভ সৃষ্টি হয় না, এরকম এরকম করে, ওইটাই এইটা ট্রান্সভার্স ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা ট্রান্সভার্স নেচারে বিহেভ করে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু লঙ্গিটিউডিনাল হতে পারে না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে কোনো হবে কী ধরনের, ট্রান্সভার্স ওয়েভ। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর মেকানিক্যাল ওয়েভ আলাদা। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি নেচারটা বলো তাহলে বলতে পারো তারা ট্রান্সভার্স ওয়েভের মতোই প্রোপাগেট করে। তাহলে মোটামুটি আমরা মেকানিক্যাল ওয়েভটা বুঝলাম, এক্সাম্পলগুলোও দেখে নিলাম। এবার আসছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ঠিক কীরকম? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে অলওয়েজ দুটো জিনিস এক্সিস্ট করে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এখানে আমি ছবিটা আছে নাকি খুঁজছিলাম, যেহেতু দেখতে পেলাম না, তাহলে আমি এখানটা একটু ছোট্ট করে ছবিটা এঁকে দিই। ধরো এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, আর এইটা হচ্ছে ওয়েভ প্রোপাগেট করার ডিরেকশন। ওয়েভটা কোন দিকে প্রোপাগেট করবে? এই দিকে। এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। দুজনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে হবে। ছবিটা তোমরা যদি আরও কোনো জায়গাতে সার্চ করে দেখতে পারো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। এই ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে কি হয়, কোনো রকম কোনো মিডিয়ামের দরকার নাই, ভ্যাকুয়ামের থ্রু দিয়েও এরা প্রোপাগেট করতে পারে এবং এরা ট্রান্সভার্স ওয়েভের মতো বিহেভ করে। এই যে কারণ এইটার দেখো পারপেন্ডিকুলার ডিরেকশানে যাচ্ছে দুটোই, যেহেতু ভাইব্রেশন একদিকে আর এনার্জিটা একদিকে ফ্লো করছে পারপেন্ডিকুলার ডিরেকশানে, তাই এরাও ট্রান্সভার্স ওয়েভ। এক্সাম্পল, এক্স রে, ক্যাথোড রে, লাইট এটসেট্রা। যেই সমস্ত ওয়েভ উইদাউট মিডিয়াম প্রোপাগেট করতে পারে তারা সবাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে। সাউন্ড ওয়েভটা আবার দুই ধরনের বিহেভ করতে পারে। সাউন্ড ওয়েভ লঙ্গিটিউডিনাল ওয়েভের মতো বিহেভ করছে যখন সলিড লিকুইড গ্যাসের ভেতর দিয়ে প্রোপাগেট করছে। সাউন্ড কিন্তু ভ্যাকুয়ামের থ্রু দিয়ে প্রোপাগেট করতে পারে না। যারা প্রোপাগেট করতে পারে তারা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে। সাউন্ডের ক্ষেত্রে স্পিডটা তোমাকে মনে রাখতে হবে। সাউন্ডের ক্ষেত্রে স্পিডটা সলিডের ভেতরে, আমি এখানে মার্ক করে দিচ্ছি, সাউন্ডের ক্ষেত্রে সলিডের ভেতরে সবথেকে বেশি স্পিড, তার থেকে কম স্পিড লিকুইডের ক্ষেত্রে, এবং তার থেকে কম স্পিড হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে। সবথেকে বেশি হচ্ছে স্পিড সাউন্ডের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্টিলের ক্ষেত্রে, নিশ্চয়ই পরের দিকে উল্লেখ আছে। লাইট ওয়েভ আর রেডিও ওয়েভ এরা কিন্তু মিডিয়াম ছাড়া প্রোপাগেট করতে পারে না। লাইট ওয়েভ আর রেডিও ওয়েভ মিডিয়ামের দরকার নেই, যে কোনো ভ্যাকুয়ামের মধ্যে দিয়েও কিন্তু ওরা প্রোপাগেট করতে পারে। কারণ কি, এরা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সাউন্ড কি পারবে? পারবে না। তাই যখন আমরা অ্যাস্ট্রোনটদের দেখি তারা কাছাকাছি দাঁড়ালেও, যখন তারা অ্যাটমসফিয়ারের বাইরে আছে মহাশূন্যে, যেখানে কোনো রকম কোনো মিডিয়াম এক্সিস্ট করে না, তারা দুজন পাশাপাশি দাঁড়ালেও ওয়্যারলেস ডিভাইসেসে কথা বলে, রেডিও ওয়েভ ইউজ করে। কারণটা কি, পাশাপাশি দাঁড়ালেও তাদের মাঝখানটা তো শূন্যস্থান, কোনো অ্যাটমসফিয়ার নেই। এখানে যত জোরেই চিৎকার করো এইটা এই লোক অবধি পৌঁছবেই না, বিকজ সাউন্ড ওয়েভ ট্রাভেল করার জন্য একটা মিডিয়াম দরকার, যেটা ওখানে নাই। ঠিক আছে। এবার আমরা কিছু ফ্যাক্টস দেখব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ব্যাপারে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে এখানে আমি একটা টেবিল অ্যাড করে দিয়েছি। এইগুলো প্রত্যেকেই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এইগুলোর ক্ষেত্রে কি কি জানতে হবে? প্রথম কথা, প্রতিটার ক্ষেত্রে স্পিড সেম। এটা কোথায়? ভ্যাকুয়ামে। স্পেলিংটা ভুল লিখলাম, VACWM। ভ্যাকুয়ামে প্রতিটা ইএম ওয়েভের স্পিড হচ্ছে লাইটের সমান, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। প্রতিটা ইএম ওয়েভ ট্রান্সভার্স ইন নেচার, ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার। কিভাবে এদের প্রোডাকশন হয় সেইটা হচ্ছে
অ্যাক্সিলারেটেড চার্জ। আচ্ছা, এরপরে আমরা পড়ব ওয়েভের ক্ষেত্রে দুটো ফান্ডামেন্টাল জিনিস পাবো আমরা। ওয়েভের ক্ষেত্রে আমরা পাবো ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ। এটাকে বলে ভি, এটা এফ, এটা ল্যামডা। এটা গ্রিক অ্যালফাবেট একটা। কোয়েশ্চেন আসে যে এই যে ল্যামডা মানে ওয়েভলেন্থ তরঙ্গদৈর্ঘ্য আর এফ মানে ফ্রিকোয়েন্সি, এদের দুজনের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল? উত্তরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। কারণ ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে, চেঞ্জেস হয় ওয়েভলেন্থ। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি আনচেঞ্জড, ল্যামডাটা চেঞ্জেস হয়। যেমনভাবে যদি ধরো এরকম কোয়েশ্চেন আসে কোনো একটা বস্তুর মাস আর ওয়েট এই দুটোর মধ্যে কোনটা ফান্ডামেন্টাল প্রপার্টি? উত্তরটা হচ্ছে মাস। কারণ কোনো বস্তুকে যেখানেই নিয়ে যাও তার মাস অলওয়েজ ফিক্সড থাকে, চেঞ্জেসটা কি হয় ওয়েট, ডিপেন্ডিং আপন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে আমরা এখানে এটা জানলাম কোনো একটা ওয়েভের ক্ষেত্রে তার ফান্ডামেন্টাল প্রপার্টিটা কি, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর চেঞ্জটা কি হয় ল্যামডা বা ওয়েভলেন্থ। ওকে, আর এইখানে দেখো দেওয়া আছে ফ্রিকোয়েন্সির অর্ডারেই আমরা সাজানো আছে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ। এখানে বেসিক্যালি 7টা আমার ওয়েভ দেওয়া আছে। আমাকে এইগুলোর যে কোনো একটা অর্ডারে মনে রাখতে হবে। হয় ফ্রিকোয়েন্সির অর্ডারে, যে এই দিক থেকে এই দিকে ফ্রিকোয়েন্সি বেড়েছে আর ওয়েভলেন্থ এই দিক থেকে এই দিকে কমেছে, নাকি উল্টোটা? এইটা উল্টোটা হয়েছে, এইখানে দেখো এইটা বেড়েছে। ফ্রিকোয়েন্সি গামারের ক্ষেত্রে বেশি এবং রেডিও ওয়েভের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কম। ওয়েভলেন্থের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যা তার উল্টোটা। মানে আমি যদি এখানে গ্রাফ টানি তাহলে এইটা দেখতে পাচ্ছি যে ফ্রিকোয়েন্সি ওপরের দিকে কিন্তু বেড়েছে, ওয়েভলেন্থটা ওপর থেকে নিচের দিকে বেড়েছে। আমাকে মনে রাখতে হবে কি, যে কোনো একটা অর্ডার, যে তোমাকে মনে রাখতে হবে যে গামারের ফ্রিকোয়েন্সিটা সব থেকে বেশি, রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সিটা সব থেকে কম। কোয়েশ্চেনটা হচ্ছে এইটা আমাকে মনে রাখতে হবে কেন? কেননা আমরা পরবর্তীকালে একটা জিনিস পাবো, সেটা আমি লিখে দিই, ই ইকুয়াল টু এইচ নিউ। নিউটা কি? নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এইচটা কি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ইটা কি এনার্জি। যার নিউ যত বেশি তার ক্ষেত্রে এনার্জিটা তত বেশি। এইখানে হিসেবে কি দেখছি, ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি কার গামারে, তাই গামারের এনার্জি হাইয়েস্ট, সেই জন্য গামারে সব থেকে বেশি ক্ষতি করতে পারে। আবার রেডিও ওয়েভের ক্ষেত্রে নিউটা বা ফ্রিকোয়েন্সিটা সব থেকে কম, তাহলে রেডিও ওয়েভের ক্ষেত্রে এনার্জিটা লোয়েস্ট। এইটা নিয়ে একটা পরীক্ষায় কোয়েশ্চেন এসেছিলো 2024-এর WBCS প্রিলিমসে, উত্তরটা ছিল 50 হার্জ, 50 এইচ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তোমরা কোয়েশ্চেনটা দেখবে, লাস্ট ক্লাসেই আমরা ওই কোয়েশ্চেনটা সলভ করেছি। এইটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এবার আর কি মনে রাখতে হবে, যে গামা রে কে আবিষ্কার করেছে, ইউভি রে কে আবিষ্কার করেছে, ভিজিবল লাইট কে আবিষ্কার করেছে, ফ্রিকোয়েন্সির রেঞ্জটা, এইগুলো তোমাদের মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি যদি এটাকে স্পেকট্রাম অনুযায়ী সাজায়, এরকম একটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হয়, যার মাঝখানে থাকে ভিজিবল লাইট, মানে যেটা আমরা দেখতে পাই বেনি আসহ কলা বা ওই লাল থেকে বেগুনি অবধি। তার এদিকে থাকবে ইউভি রেস, তার এদিকে থাকবে এক্স রে, তার এদিকে থাকবে গামা রে। এই ভিজিবল লাইটের এদিকে থাকবে আবার আইআর, তারপরে থাকবে মাইক্রোওয়েভ, তারপরে থাকবে রেডিও ওয়েভ। প্রতিটার ইউসেজ কী কী সেগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। যেমন গামা রেটা খুব ভালো স্টেরিলাইজিং এজেন্ট, মানে ওই যেটা আমরা কোভিডের সময় দেখেছিলাম না, জীবাণুনাশক হিসাবে কাজ করে। এক্স রেটা কী কাজ করে নিশ্চয়ই জানো, তোমার ফ্র্যাকচার বাগেরা কোথায় হয়েছে হার্টে সেটা বুঝতে। ইউভি রেও খুব ভালো স্টেরিলাইজিং এজেন্ট। ভিজিবল লাইট অবশ্যই আমাদের দেখতে সাহায্য করে। ইনফ্রারেড ওয়েভ ইউজ করে অনেক কিছু কাজ হয়, যেমন তোমার বাড়ির রিমোট, আমি এখানে লিখে দিই, ধরো রিমোট, সেইটাতে ইনফ্রারেড ওয়েভ ইউজ হয়। তারপরে ধরো নাইট ভিশনেও ইনফ্রারেড ওয়েভ ইউজ হয়। এছাড়াও আরও এইখানে যা যা এক্সাম্পল দেওয়া আছে, যেমন মিলিটারিরা ইউজ করে, ওই নাইট ভিশনের জন্যই মিলিটারিরা ইউজ করে। ইন্ডাস্ট্রিয়াল অনেক ইউসেজ হয়, ওয়েদার ফোরকাস্টিংয়ে ইনফ্রারেড ওয়েভ ইউজ হয়। মাইক্রোওয়েভ যে কোনো কমিউনিকেশান
তাতে ইউজ হয়। যেমন আমরা যে মোবাইলে কথা বলি, মোবাইল যে সেল, সেটাতে কি ওয়েভ কাজ করে? মাইক্রোওয়েভ কাজ করে। রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ বুঝতেই পারছো, রেডিও এইগুলোতে কাজে আসে। আচ্ছা আচ্ছা, সেলুলার টেলিফোনি, এতে কিন্তু রেডিও ওয়েভ এবং মাইক্রোওয়েভ দুটোতেই কাজে আসে। ডিপেন্ড করছে কি, যেমন তোমরা যদি 5Gর কথা জানো, 5Gর 3টে টাইপ হয়। একটা হচ্ছে লং রেঞ্জ, একটা হচ্ছে মিডিয়াম রেঞ্জ, আর একটা হচ্ছে শর্ট রেঞ্জ। শর্ট রেঞ্জেরটায় স্পিড মানে ডেটার স্পিড খুব বেশি হবে, রেঞ্জ কম হবে। লং রেঞ্জের ক্ষেত্রে স্পিড কম হবে কিন্তু রেঞ্জ বেশি হবে। সেইগুলো সব কিছু মাইক্রোওয়েভ আর রেডিও ওয়েভ ইউজ করে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই মোটামুটি ইউসেজগুলো ছিল। এখান থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স কিন্তু আসতে পারে, যা আমি ডিসকাস করে দিলাম। মোরলেস এইগুলো পড়লেই আই বিলিভ এনাফ। ঠিক আছে, এরপরে আমরা ঢুকে যাব সাউন্ড ওয়েভ। তার আগে দেখে নিই আর কিছু বাকি থাকলো কি না এই জায়গা থেকে। এই যে ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, এই অ্যাম্পলিটিউড, এগুলো যখন সাউন্ড পড়বো তখন তো আসছি। আর কিছু থাকছে? চলো ঠিক আছে, একদিক থেকেই পড়ি, তখন যা পাবো দেখতে পাবো। হলো, এইবার আমরা সাউন্ড ওয়েভের ভেতরে ঢুকছি। ঠিক আছে, সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভটা কি পড়লাম আমরা? মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভের মধ্যে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে লংগিটিউডিনাল, একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। সাউন্ড ওয়েভ কিন্তু দুটো ধরনেরই প্রপার্টি শো করতে পারে। সাউন্ড ওয়েভ কখনো লংগিটিউডিনালও হয়, কখনো ট্রান্সভার্সও হয়। কখন কোথায় কি হয় সেইটা এখানে উল্লেখ করা আছে। সলিডের ক্ষেত্রে সাউন্ড ওয়েভ ট্রান্সভার্সের মতো বিহেভ করে, বাকি ফ্লুইডের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে সেখানে কিন্তু সাউন্ড ওয়েভ লংগিটিউডিনাল ওয়েভের মতো বিহেভ করে। লংগিটিউডিনাল ওয়েভ আর ট্রান্সভার্স ওয়েভটা কি নিশ্চয়ই আমরা বুঝে গেছি। এই যে ছবিটা আছে, এটা কিসের ছবি বলতে হবে? লংগিটিউডিনাল ওয়েভ নাকি ট্রান্সভার্স ওয়েভ? অবশ্যই আমরা বুঝতে পারছি যে ওয়েভটা এইদিকে প্রোপাগেট করছে আর তার ভাইব্রেশনটা এইদিকে হচ্ছে, তাহলে এটা অবশ্যই ট্রান্সভার্স। তার মানে এটা সলিডের ক্ষেত্রে সাউন্ড ওয়েভ কীভাবে মুভ করে সেইটা আমরা দেখছি। ঠিক আছে, অসিলেশনটা আমরা বুঝে গেলাম। এইবার আমরা স্পিড কীভাবে ভাইব্রেট করে দেখে নিলাম। এরপরে আমাদের জানতে হবে সেটা হচ্ছে হ্যাঁ অসিলেশন। অসিলেশনটা কাকে বলছে? কমপ্লিট সাইকেল অফ ওয়ান ওয়েভ, মানে এই পজিশন থেকে স্টার্ট করলো, এইভাবে গেল, এইভাবে এলো, এইখানে এই যে জিনিসটা পৌঁছলো, একটা কমপ্লিট অসিলেশন হলো। এইটাকেই বলা হচ্ছে কমপ্লিট সাইকেল অফ ওয়ান ওয়েভ। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউডটা কোন জায়গাটা? অ্যাম্পলিটিউড হচ্ছে এই যে সব থেকে মানে মিন পজিশন। মিন পজিশন কোনটা? এইটা মিন পজিশন আর ট্রাফ পজিশন, এদের মাঝখানের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স তাকেই বলা হচ্ছে অ্যাম্পলিটিউড। এই যে এইটা হচ্ছে আমার মিন পজিশন, এইখানেই তো ফেরত আসছে, এইখান থেকে ম্যাক্সিমাম যতটা গেছে, হয় এটাও বলতে পারো বা এটাও বলতে পারো, এইটাই হচ্ছে অ্যাম্পলিটিউড। হলো, নেক্সট হচ্ছে কি ওয়েভ লেংথ। ওয়েভ লেংথটা কী বলেছে? ডিস্টেন্স বিটুইন টু ক্রেস্ট অর টু ট্রাফ পজিশন। এইটা হচ্ছে ক্রেস্ট, এদের মাঝের এই যে ডিস্টেন্সটা, দিস ইজ কল্ড ওয়েভ লেংথ। আমি আলাদা আলাদা কালারে সব মার্ক করে দিচ্ছি যাতে তোমরা যখন পড়ো সেটা বুঝতে পারো। ওয়েভ লেংথ বুঝলাম। নেক্সট কি পড়ে আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ ভাইব্রেশন পার সেকেন্ড। এই একটা দুটো সেই তিনটে, এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা আর কিছুই নয়, 1/টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা তাহলে কি? টাইম পিরিয়ড হচ্ছে টোটাল টাইম টেকেন বাই ওয়েভ টু কমপ্লিট ওয়ান অসিলেশন। অসিলেশনটা কোনটা? এইখান থেকে এই যে ঘুরে এইখানে পৌঁছলো, এইটা করতে যতটা সময় লেগেছে দ্যাট ইজ কল্ড টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডকে 1 দিয়ে ডিভাইড করে দিলে যা পাই সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ধরো আমি টাইম পিরিয়ড পেলাম, ধরো আমি টাইম পিরিয়ড পেলাম 5 সেকেন্ড, তাহলে আমার ফ্রিকোয়েন্সি কত হবে? 1/5, 1/5 ইকুয়াল টু 0.2। কী হবে ইউনিটটা? হার্জ। ঠিক আছে, এইটা বুঝলাম।
নেক্সট আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে এই যে ভেলোসিটি অফ দ্য ওয়েভ, এই যে ইকুয়েশনটা এটা খুব ইম্পর্টেন্ট। ভি ইকুয়াল টু এফ ল্যামডা, হোয়ার এফ ইজ দ্য ফ্রিকোয়েন্সি, ল্যামডা ইজ দ্য ওয়েভ লেন্থ, আর ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য ওয়েভ। এই ইকুয়েশন থেকে যে কোনো দুটো ভ্যালু দিয়ে দেবে, তোমাকে 3 নম্বরটা বার করতে হবে। হয় ল্যামডা দেওয়া থাকবে, এফ দেওয়া থাকবে, ভি বার করতে হবে, কখনো ভি দেওয়া থাকবে, এফ দেওয়া থাকবে, ল্যামডা বার করতে হবে। সেইভাবে আমাদের ভেলোসিটি অফ দ্য ওয়েভ এইটা কিন্তু ক্যালকুলেট করতে হবে। হলো, এইগুলো মোটামুটি আমরা বুঝে গেলাম। এইবার মেকানিক্যাল ওয়েভের কথা আসি। স্পিড, এই স্পিডটা কি? স্পিড হচ্ছে এইটা। স্পিড ডিপেন্ডস অন দ্য ডেন্সিটি অফ মিডিয়াম পার্টিকেলস। ম্যাক্সিমাম হয় সলিডের ক্ষেত্রে, আর সব থেকে কম হয় গ্যাসের ক্ষেত্রে, লিকুইডের ক্ষেত্রে মাঝামাঝি। এটা কার ক্ষেত্রে? এটা সাউন্ড ওয়েভের ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি অডিবল ট্যাক্স, আমাদের কানে শোনার ব্যাপারে। আমরা একটা সাউন্ডের ফ্রিকোয়েন্সির মাঝামাঝিটা শুনতে পাই। ধরো এই ফ্রিকোয়েন্সিটা আমরা শুনতে পাই, এই পোর্শনটাও শুনতে পাই না, এই পোর্শনটাও শুনতে পাই না। যেই পোর্শনটা শুনতে পাই সেটাকে বলা হয় অডিবল ফ্রিকোয়েন্সি। তার ভ্যালু কত? 20 to 20 কিলোহার্জ, যেটা আমরা শুনতে পাই। ঠিক আছে, তারপরে পড়ে থাকলো কোন জায়গাটা? সেটা হচ্ছে যেটা আমরা শুনতে পাই না, এই ছোট রিজিয়নটা। ছোট রিজিয়নটা যেটা, তাকে বলা হচ্ছে ইনফ্রাসনিক, লেস দ্যান 20 হার্জ। তারপরে যেই অংশটা আমরা শুনতে পাই না কিন্তু সেটা আমাদের 20 কিলোহার্জের ওপরে, সেই শব্দগুলোকে বলা হয় আলট্রাসনিক, গ্রেটার দ্যান 20,000 হার্জ। কারা শুনতে পায়? কুকুর, বাদুড়, ইটিসি ইটিসি। এই জন্য রাতের বেলা যখন বাইরে কুকুর চিৎকার করে আমরা ভাবি যে ভূত দেখেছে। ও ভূত দেখেনি, ও আলট্রাসনিক কিছু সাউন্ড শুনতে পেয়েছে। এই আলট্রাসাউন্ডের কিন্তু অনেক রকম ইউসেজ হয়। যেমন তোমরা নিশ্চয়ই ডাক্তারের ক্ষেত্রে শুনে থাকবে আলট্রাসাউন্ড করাতে হবে। আলট্রাসাউন্ড যখন করানো হয় তখন যেই ফ্রিকোয়েন্সি ইউজ করা হয় সেটা কি? আলট্রাসনিক, গ্রেটার দ্যান 20,000 হার্জ। আর সোনার, সোনারের ফুল ফর্ম কি? সাউন্ড ন্যাভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এইটা কি কাজে আসে? সমুদ্রের গভীরতায় কোনো জিনিস আছে কি না, বা সমুদ্রের তলায় তো আর ভিজিবিলিটি থাকে না, তখন এইখান থেকে ও ওয়েভগুলো ছাড়ে সামনের দিকে। সেটা যদি কোনো একটা জায়গা থেকে ধাক্কা খেয়ে ফেরত আসে তখন বোঝা যায় সামনে কী আছে। সেম এইভাবেই কিন্তু বাদুড়ে কাজ করে। ধরো এই বাদুড় আছে, বাদুড় সামনের দিকে এরকম ওয়েভটাকে ছুটবে। সেই ওয়েভটা যদি কোনো একটা অবস্ট্যাকেলে ধাক্কা খায় তাহলে নিশ্চয়ই রিফ্লেক্ট করে আবার ফেরত আসবে। যখনই এটা আবার বাদুড়ের কাছে পৌঁছবে, বাদুড় বুঝতে পারবে সামনে কোনো একটা অবস্ট্যাকেল আছে। আর যদি কোনো কিছু রিটার্ন না করে চলে যায়, তার মানে বুঝবে যে সামনে খালি জায়গা আছে। এভাবেই বাদুড় চোখে দেখতে পায় না কিন্তু এরকম সাউন্ড প্রডিউস করে সে সামনের অবস্ট্যাকেল আছে কি নেই সেইটা ডিস্টিংগুইশ করে। আলট্রাসাউন্ডের ব্যাপারটা তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এইবার কিছু জিনিস আরও জানতে হবে। সেইগুলো কি? সেইগুলো হচ্ছে ইন্টেন্সিটি বলো, বা লাউডনেস বলো, বা অ্যাম্প্লিটিউড বলো। আচ্ছা, এইখানে আরেকটা কথা আমি বলে রাখি, টেম্পারেচার ইনক্রিজ করলে কিন্তু সাউন্ডের স্পিড ইনক্রিজ করে। আমি এটা লিখে দিচ্ছি এখানে। টেম্পারেচার যখন ইনক্রিজ করে স্পিড অফ সাউন্ড ইনক্রিজ করে। প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ হলে 0.61 মিটার পার সেকেন্ড স্পিড ইনক্রিজ করবে। তার মানে গরমকালে শব্দের গতিবেগ যা হবে তার তুলনায় শীতকালে শব্দের গতিবেগ তুলনামূলক কম হবে। ওকে, এইবার এই যে সাউন্ড ওয়েভটা আমরা পড়লাম তার কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মানে বলতে পারো অ্যাম্প্লিটিউড, মানে কোনো একটা শব্দর কতটা জোরে শুনতে পাচ্ছি। সেম জিনিসটাই আবার বলতে পারো লাউডনেসের সাথেই সমান। লাউডনেস ডিপেন্ড করে ইন্টেন্সিটির উপরে। লাউডনেসটা কি? আমি কত জোরে কথা বলছি না কত আস্তে কথা বলছি, এটা হচ্ছে লাউডনেস। এই লাউডনেসটা কিসের উপর ডিপেন্ড করে? ইন্টেন্সিটি। ইন্টেন্সিটিটা কিসের উপর ডিপেন্ড করে? অ্যামাউন্ট অফ পাওয়ার পাসিং থ্রু পার ইউনিট এরিয়া।
এই ইন্টেন্সিটিটা আবার কিসের ওপর ডিপেন্ড করে? অ্যাম্পলিটিউডের ওপরে। অ্যাম্পলিটিউড যত বেশি হবে তত সাউন্ডটা লাউডার হবে, আর অ্যাম্পলিটিউড যত ছোট হবে সাউন্ডটা তত কম হবে। ওকে, নেক্সট হচ্ছে পিচ। পিচটা কি? পিচ ডিপেন্ডিং অন ফ্রিকোয়েন্সি। মানে ধরো একজন পুরুষ কণ্ঠ আর একজন মহিলার কণ্ঠ, দুটোকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি আমরা? একটার পিচ শ্রিল হয় আর একটা ফ্ল্যাট হয়। যেমন ছেলেদের পুরুষ কণ্ঠটা শুনবে একটু গম্ভীর হয়, একটু ডিপ ভয়েস হয়, মহিলাদের ক্ষেত্রে একটু তীক্ষ্ণ হয়। ওই যে দুটো ডিস্টিংগুইশ করা যাচ্ছে, যার তীক্ষ্ণতা বেশি তার ফ্রিকোয়েন্সিটা হাই, ছেলেদের গলাটা ভোঁতা বেশি, ফ্রিকোয়েন্সি কম, এটাই পিচ। আরেকটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটিটা কি? কোয়ালিটিটা হচ্ছে সেই ফিচারটা যেটা অ্যাম্পলিটিউড সেম, ফ্রিকোয়েন্সি সেম, অথচ আমি ডিস্টিংগুইশ করতে পারছি দুটো ডিফারেন্ট। যেমন যদি ধরো তোমার দুটো বন্ধুর আওয়াজ পেছন থেকে আসছে, তুমি দুজনকে গুলিয়ে ফেলবে না, তুমি একজনকে চিনতে পারবে এক্স নামে, আরেকজনকে চিনতে পারবে ওয়াই নামে। কিসের বেসিসে? সেইটা হচ্ছে কোয়ালিটি। বা খুব সহজে আরেকটা এক্সাম্পল যদি বলি, গিটারের আওয়াজ, পিয়ানোর আওয়াজ, দুটোকে তুমি কি করে ডিস্টিংগুইশ করতে পারো? সেটা হচ্ছে কোয়ালিটি। ওকে, এরপরে আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, দ্যাট ইজ সাউন্ড যখন প্রোপাগেট করে তখন কি কি জিনিস দেখা যায়। সাউন্ড যখন প্রোপাগেট করে তখন স্পিড অফ সাউন্ডের ওপরে বেস করে অনেক সময় শক ওয়েভ জেনারেট করে। তার আগে জানতে হবে এই ম্যাক নাম্বার কি, সুপারসনিক কি, এইগুলো। ধরো কোনো একটা বস্তুর স্পিড, সেটা হচ্ছে এক্স। এই এক্সের স্পিডটা কম্প্যারেবল টু সাউন্ড যদি হয়, তখন সেইটার সাথে সাউন্ডের স্পিডটার কম্প্যারিজন করা হয়। ধরো সাউন্ডের স্পিড যা, সেইটা হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। সাপোজ আমি একটা ধরে নিলাম একটা টেম্পারেচারের ক্ষেত্রে, যেহেতু আমি বললাম টেম্পারেচার চেঞ্জ হলে স্পিড অফ সাউন্ড চেঞ্জ হবেই, আর মিডিয়াম চেঞ্জ হলেও হবে। এটা হচ্ছে অ্যাটমসফিয়ারে স্পিড অফ সাউন্ড। যদি কোনো বস্তু মুভ করছে, তার ভেলোসিটি এইটা হয় বা স্পিড এইটা হয়, তখন সেটাকে বলা হচ্ছে ম্যাক নাম্বার 1। বুঝতে পারলাম? ম্যাক নাম্বার হচ্ছে রেশিও অফ স্পিড অফ সোর্স টু স্পিড অফ সাউন্ড। মানে কি? ম্যাক নাম্বার 1 মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 340 মিটার পার সেকেন্ড, তখন তার ম্যাক নাম্বারটা হচ্ছে 1। ওকে, আবার কি হতে পারে যে এক্সের ভ্যালু 300 মিটার, সরি লিখতে গিয়ে কী হলো, মানে 300 মিটার পার সেকেন্ড, তাহলে এটা কি বিলো স্পিড অফ সাউন্ড? তাহলে এক্ষেত্রে ম্যাকটা কি হবে? লেস দ্যান 1, এবং এইটাই হচ্ছে সাবসনিক, মানে সাউন্ডের থেকে স্পিডটা কম। সেইটা সাউন্ডের থেকে বেশি স্পিড, ধরো 400 মিটার পার সেকেন্ড, তখন সেটা কি হবে? সেইটা হয়ে যাবে সুপারসনিক। ওকে, আর যখন এই স্পিডটা সাউন্ডের স্পিডের 5 গুণের থেকে বেশি হবে, তখন তাকে বলা হচ্ছে হাইপারসনিক। তিনটে ডিফারেন্স আমরা বুঝতে পারলাম। একটা হচ্ছে ম্যাক নাম্বার। ম্যাক নাম্বারটা কি? ম্যাক নাম্বারটা বলছে কোনো একটা বস্তুর স্পিড ডিভাইডেড বাই সাউন্ডের স্পিড, সেই দুটোর রেশিওটা। যদি সেইটা 1 হয় তখন আমি তাকে বলছি সনিক স্পিড, যদি সেটা 1-এর থেকে কম হয় তখন তাকে আমি বলছি সাবসনিক স্পিড, যদি গ্রেটার দেন 1 হয় তাকে বলছি সুপারসনিক স্পিড, আর যদি 5-এর থেকে বেশি হয় তখন আমি তাকে বলছি হাইপারসনিক। আর এই যে রেশিওটা, একেই বলা হয় ম্যাক নাম্বার। এবার যখন কোনো একটা বডি সুপারসনিক স্পিডে চলে, তার মানে সাউন্ডের স্পিডের থেকে বেশি, যেমন ধরো এখানে এই জেট প্লেনটা যাচ্ছে, তখন তার পেছনে এয়ার এর ওপরে একটা থ্রাস্ট তৈরি হয় এরকম কনিক্যাল শেপের, এইটাকেই বলা হয় শক ওয়েভ। কখনো আকাশে যুদ্ধ বিমান যখন ওড়ে, তার আশেপাশে যদি থাকো আর যদি সেইখানে স্পিডটা লেস দেন 340 থেকে গ্রেটার দেন 340-তে যায়, তখন মানে ম্যাক নাম্বারটা
মানে লেস দেন 1 থেকে গ্রেটার দেন 1 হয়, তখন এইরকম একটা খুব লাউড আওয়াজ হয়। সেই লাউড আওয়াজটারও একটা নাম আছে, তাকে বলা হয় সনিক বুম। এই টার্মটাও তোমরা একটু মনে রাখবে। আচ্ছা, এইবার সাউন্ড যেহেতু একটা ওয়েভ, প্রতিটা ওয়েভের মতো সাউন্ডের ক্ষেত্রেও রিফ্লেকশন, রিফ্র্যাকশন এবং অ্যাবজর্পশন হয়। যেমন আমি ধরো একটা খালি ঘরে বসে কথা বলছি, তখন আমার আওয়াজটা কিন্তু দেওয়ালে লেগে আবার ফেরত আসে। এই যে রিফ্লেকশন হয় সাউন্ড ওয়েভের ক্ষেত্রে, তার একটা নাম আছে, সেই নামটা কি ইকো বা একো। কীরকমভাবে, সেই ছোটোবেলায় তোমরা নিশ্চয়ই সিনেমা দেখেছো যে একজন হিরো থাকবে, একদম একটা পাহাড়ের পাশে গিয়ে দাঁড়াবে, সেই পাহাড়ের দূরে অনেক পাহাড় থাকবে, দিয়ে এইখান থেকে সে ওই ভদ্র মহিলাটার নাম চিৎকার করবে, সেইটা এই পাহাড় থেকে একবার রিফ্লেক্ট করে শুনতে হবে, এই পাহাড় থেকে একবার শুনতে হবে, এই পাহাড় থেকে একবার শুনতে হবে। আশা করি তোমাদের এই ভিজুয়ালসটা মনে পড়ছে। ওইটাই হচ্ছে একো। তুমি একটা কথা একবার বললে, সেইটা বিভিন্ন জায়গা থেকে রিফ্লেক্ট করে 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 আবার ফেরত এলো। ঠিক আছে, এই একো হওয়ার জন্যে কিন্তু কিছু রুলস আছে। রুলসটা কি? রুলসটা হচ্ছে যে একো হওয়ার জন্যে অবজারভার আর অবস্ট্যাকল তাদের মাঝের ডিস্টেন্সটা একটা থাকতে হবে 16.6 মিটার। এবার এটা কেন, সেটা প্রুভ করতে গেলে একটা পেজে আমি নিয়ে সেখানে বোঝাচ্ছি। ধরো এই হচ্ছে একটা মানুষ, এইখানে হচ্ছে একটা অবস্ট্যাকল, এইখান থেকে চিৎকার করলো, সেই সাউন্ড ওয়েভটা এখানে গেল, ধাক্কা খেলো এবং তারপরে এর কাছে ফেরত এলো। এটাই তো হচ্ছে ইকো বা রিফ্লেকশন অফ সাউন্ড। ঠিক, এবার যখন আমরা কোনো একটা কথা বলি, তখন সেইটা আমাদের ব্রেন প্রসেস করতে একটা সময় নেয়। সেই শব্দটা প্রসেস করার টাইমটা হচ্ছে 0.1 সেকেন্ড। মানে যখন আমি কোনো একটা কথা বলছি, 0.1 সেকেন্ডের মধ্যে যদি সেম কথাটাই আবার আমার কানে আসে, তাহলে আমি দুটো ডিফারেন্ট ওয়ার্ড বা ডিফারেন্ট শব্দ বলে ওইটাকে ডিস্টিংগুইশ করতে পারবো না। আর যদি সেই শব্দটা একো হতে হয়, তাহলে দুটো শব্দকে আমাকে ডিস্টিংগুইশ করতে হবে, তখনই তো আমি বুঝতে পারবো যে রিফ্লেকশন করে ফেরত এসছে শব্দটা। আচ্ছা, এইবার ধরে নিচ্ছি আমি সাউন্ডের স্পিড এইখানে হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। এটা স্পিড অফ সাউন্ড অ্যারাউন্ড বোধহয় 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার কীরকম হলে আমি ইকোটা শুনতে পাবো সেইটা বোঝার চেষ্টা করো। আমি এইখান থেকে কথাটা বললাম, সেই কথাটা এইখানে গেল, ধাক্কা খেলো, আবার ফেরত এলো, আমার কানে পৌঁছলো। এইটা যদি 0.1 সেকেন্ডের কমে হয়, কমে হলে এদিকে যাবে, 0.1 সেকেন্ডের থেকে কম সময় হয়, তাহলে কি আমি ডিস্টিংগুইশ করতে পারবো দুটো আলাদা শব্দ বলে? পারবো না। কারণ কি, আমার ব্রেনে প্রতিটা শব্দের একটা মাথাতে থেকে যায়, ওটাকে সম্ভবত বলে শ্রুতি নির্বন্ধ, এরকম একটা কিছু টার্ম ছিল বাংলাতে। ঠিক আছে, নির্বন্ধের বানান তো ভুলে গেল, যাই হোক। তো হ্যাঁ, সেই মানে 0.1 সেকেন্ডের মধ্যে যদি শব্দটা রিফ্লেক্ট ব্যাক করে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। ওইটাকে মিনিমাম 0.1 সেকেন্ডের পরে পৌঁছতে হবে আমার কানে, তাহলে আমি দুটো শব্দকে আলাদা করতে পারবো। আর দুটো শব্দকে যখনই আলাদা করতে পারবো, তখনই আমি বলবো যে ওটা রিফ্লেক্ট করে ফেরত এসছে। তাহলে এবার এইটা যদি লাইটের স্পিড হয়, তাহলে আমাকে বের করতে হবে যে 0.1 সেকেন্ডের লাইটের স্পিড সাউন্ডটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে। 332 ডিভাইডেড বাই 10, সেটা হচ্ছে 33.2 মিটার। আই বিলিভ এটা বোঝা গেছে। 33.2 মিটার কতটা? এইটা যাওয়া প্লাস এইটা আসা, এইটা দুটো মিলে হচ্ছে 33.2 মিটার। যদি তাই হয়, তাহলে এই একতরফা রাস্তাটা কত হবে? 16.6 মিটার, যেহেতু এইটা একবার গেল একবার এলো। আর যদি এইটা আমি স্পিড অফ সাউন্ডটা করে দিই 340 মিটার পার সেকেন্ড, তাহলে এইটাই আবার ভাগ করে চলে আসবে 34 মিটার। এইটা যদি আসে, তাহলে এই ডিস্টেন্সটা তখন দাঁড়াবে
17 মিটার। কিছু কিছু জায়গাতে পরীক্ষাতে তোমার উত্তরে 16.6 মিটার নেবে, কোথাও 17 মিটার নেবে। এইটা কি? এইটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স বিটুইন অবজারভার অ্যান্ড অবস্টাকল টু হিয়ার ইকো। ঠিক আছে, এইটাই এতক্ষণ ধরে আমি এক্সপ্লেন করলাম। এইখান থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম দিতে পারে। তোমাকে দিয়ে দিল কোনো একটা টেম্পারেচারে স্পিড অফ সাউন্ড হচ্ছে 400 মিটার পার সেকেন্ড, দিয়ে তোমাকে বলল এইখানে ইকো শুনতে গেলে কতটা কী বলে ডিস্টেন্স থাকতে হবে। এইটা তোমরা একটু আমাকে কোয়েশ্চেনটা সলভ করে জানাবে। ওকে, আবার ফেরত আসি আমাদের টপিকটায়। তাহলে এবার ইকো শুনতে গেলে ইকো আটকাতে গেলে কীরকম হয় দেখবে, যে কোনো অডিটোরিয়ামগুলো ওপরটা এরকম শেপের হয়, তাতে কি হয় এইগুলোর থেকে চারিদিকে রিফ্লেক্ট করে, সেই জন্যে ইকোটাকে কমিয়ে দেওয়া যায়। হয় তোমাকে অ্যাবজর্ব করাতে হবে বা রিফ্লেকশনটা কমাতে হবে ইকো বাড়াতে গেলে। যেহেতু চাঁদে কোনো অ্যাটমসফিয়ার নেই, তাহলে শব্দের চলাফেরার করার কোনো কথা নেই, শব্দ চলাফেরা নেই মানে অবশ্যই সেখানে ইকো শুনতেই পাওয়া যাবে না। ঠিক আছে, আরেকটা হচ্ছে ডপলার ইফেক্ট। ডপলার ইফেক্টটা এইখানের থেকে আরও ভালো কোথাও একটা এক্সপ্লেন করা আছে, সেটা আমরা যাই, সেইখানে আমরা বলে দেব। এইটা হচ্ছে ইকো, আর এইটা হচ্ছে রিভারবেশন। রিভারবেশনটা কি? এই যে এইভাবে ছুটে বেড়ানো, যেটা হয়ে থাকে ওই ডোম শেপের যে অডিটোরিয়ামের কথা আমরা বললাম। আর এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা কিসের সেইটা আমি এখানে লিখে দিই, এইটা হচ্ছে ডপলার ইফেক্ট। এই ফর্মুলাটা কি স্যার মনে রাখতে হবে? না, খুব একটা দরকার নাই। ডপলার ইফেক্টটা কী জিনিস আমি একটু এক্সপ্লেন করে দিই, শুনে নাও, আশা করি মনে থাকবে। তোমরা যদি কখনো কোনো ট্রেন লাইনের পাশে দাঁড়াও, তাহলে এরকমটা ফিল করেছো কি, যখন ট্রেন, ধরো এটা ছবি আঁকি তাহলে ভালো বোঝা যাবে। ধরো এখানে তুমি দাঁড়িয়ে আছো, আর এইখানে একটা সাউন্ডের সোর্স আছে, ধরে নাও একটা ট্রেন। ঠিক আছে, এই ট্রেনটা যখন তোমার দিকে অ্যাপ্রোচ করছে তখন সাউন্ডটা একরকম শুনতে লাগে, আর যখন এটা তোমার থেকে দূরের দিকে চলে যাচ্ছে তখন দেখবে অন্যরকম শুনতে লাগে। আই বিলিভ তোমরা এটা রিয়েল লাইফে দেখেছো হয়তো, যে যখন ট্রেনটা ধরো এইরকমভাবে ট্র্যাকটা চলে গেছে, ঠিক আছে, ট্রেনটা এইভাবে তোমার দিকে এগিয়ে আসছে, তখন একরকম আওয়াজ শুনতে পেলে, দিয়ে যখনই তোমার থেকে দূরের দিকে চলে গেল আওয়াজটা চেঞ্জ হয়ে গেল। এইটাই হচ্ছে ডপলার ইফেক্ট। ডপলার ইফেক্টটা কী বলছে, যে যখন অবজারভার মানে তুমি, এইটা হচ্ছে অবজারভার, অবজারভার আর সাউন্ডের সোর্স, এদের দুজনের ভেতরে যখন একটা রিলেটিভ মোশন থাকে, তখন ফ্রিকোয়েন্সিটা ডিস্টেন্সের সাথে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সির থেকে চেঞ্জ হয়ে যায়। যেমন ওই যে বললাম, ধরো ট্রেনের ইঞ্জিন, যখন ট্রেনের ইঞ্জিন তোমার কাছে এগিয়ে আসছে তখন তার আওয়াজটা দেখবে অন্যরকম শুনতে লাগে, তারপর আবার যখন তোমার থেকে দূরে মিলিয়ে যায় তখন দেখবে আওয়াজটা আবার বদলে বদলে যায়। এই যে ফ্রিকোয়েন্সির চেঞ্জটা, এইটাই হচ্ছে ডপলার ইফেক্ট। এইটাই এখানে দেখো লেখা আছে। যখন তোমার দিকে এগিয়ে আসবে, বা বলতে পারো যখন যখন অ্যাপারেন্টলি ডিস্টেন্স কমবে, ডিস্টেন্স কমছে তখন ফ্রিকোয়েন্সি বাড়বে, আবার যখন ডিস্টেন্স বাড়বে তখন ফ্রিকোয়েন্সি কমে যাবে। এইটাই হচ্ছে ডপলার ইফেক্ট, আর কিছু নয়। এই ডপলার ইফেক্টটা কোথায় কাজে আসে? পুলিশ ওভার স্পিডিং গাড়িগুলোকে এইভাবেই খুঁজে বার করে, যখন স্পিডে বেরিয়ে যায় তখন তার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জেস হয়। মোটামুটি এই ছিল সাউন্ডের গল্প। এই জিনিসগুলোরই বারবার করে ইলাবোরেট করে এখানে দেওয়া আছে, তোমরা পড়বে, এই জিনিসগুলো পড়লে আশা করি বুঝতে পারবে। এইখানে ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড আরেকটা জিনিস আছে, সেগুলো একটু এক্সপ্লেন করে দিই, আরও ভালো বুঝতে পারবে। ট্রান্সভার্স ওয়েভ, লংজিটিউডাল ওয়েভ বাগেরা তো বলেইছি, ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, অ্যাম্পলিটিউড, স্পিড, এইগুলো সব ডিসকাশন হয়েছে। যত লাউডার সাউন্ড হবে তার এনার্জি তত বেশি, যত
ফ্রিকোয়েন্সি বেশি হবে হাইয়ার পিচ হবে, ওই যে পুরুষ আর মহিলা কণ্ঠ ডিফারেন্সটা বোঝালাম। অ্যাম্পলিটিউড কম হলে এনার্জি কম, মানে সেটা সফট। অ্যাম্পলিটিউড বেশি মানে লাউড। এবং সাউন্ডের অ্যাম্পলিটিউড কোন ইউনিটে মাপা হয়? ডেসিবেল বা বেল ইউনিটে মাপা হয়। সিঙ্গেল ফ্রিকোয়েন্সিকে টোন বলে, ঠিক আছে, টোন। মিক্সচার অফ ফ্রিকোয়েন্সিকে বলা হয় নোট। আর যেটা কানে শুনতে ভালো লাগে না তাকে বলা হয় নয়েজ। ওকে, আচ্ছা, এইখানে কোয়েশ্চেন থাকে, ধরো কোনো একটা ইনস্ট্রুমেন্ট, ধরো হারমোনিয়াম আছে, হারমোনিয়ামে ধরো অনেক কটা কি আছে, তুমি একটা কি যখন প্রেস করবে তখন সেখান থেকে যা প্রডিউস হবে সেটা হচ্ছে টোন। আর যখন মাল্টিপল তুমি কি প্রেস করবে তখন যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে নোট। আর এই যে দেখো স্পিড অফ সাউন্ড, এই যেগুলোর কথা আমি বলছিলাম এক্ষুনি, সেইগুলোই দেখো এখানে ভ্যারি করেছে, চেঞ্জ করেছে, সেগুলো লেখা আছে। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, স্পিড অফ সাউন্ড ইন ডিফারেন্ট মিডিয়াম। হ্যাঁ, সব থেকে বেশি স্পিড হচ্ছে অ্যালুমিনিয়ামের মধ্যে, কিন্তু জেনারেলি কম্পিটিটিভ পরীক্ষায় স্টিলকেই বেশি উত্তরে নেয়, অ্যালুমিনিয়ামটা জেনারেলি থাকে না। তো এইটা তোমরা তারপরেও মনে রাখবে যে লিকুইডের ক্ষেত্রে যা স্পিড তার থেকে সলিডে কম, গ্যাসে কম, এবং সলিডে সব থেকে বেশি। তার মধ্যেও কোনটা হয় বলে দিলাম। রিফ্লেকশনের ব্যাপার পড়লাম, রিফ্র্যাকশন বুঝলাম, ইনফ্রাসনিক আলট্রাসনিক এগুলো আমরা পড়লাম, কোনটা কিসে কাজ করে। নয়েজ আর মিউজিক্যাল সাউন্ডের ডিফারেন্সটা আমরা বুঝলাম, যেগুলো আমাদের কানে শুনতে ভালো লাগে সেটাকে প্লিজিং সাউন্ড বলে, যেটা কানে শুনতে ভালো লাগে না সেটাকে নয়েজ বলে, সেটা হচ্ছে আনপ্লিজেন্ট ওয়ার্ড। বিটটা কি? কোনো একটা পিরিয়ডিক ফ্ল্যাকচুয়েশন, মানে যেটা সিমিলারিটি দেখতে পাবো সেইটাকে বলা হয় বিট। ডপলার ইফেক্টটা বললাম। আর ইন্টারফারেন্স ডিফ্র্যাকশন এইখানে হয়তো অত ভালো তোমরা বুঝতে পারবে না, এইটা আমরা লাইট চ্যাপ্টার যখন পড়বো তখন আমরা এইটা খুব ভালো করে বুঝতে পারবো। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যা বারবার বললাম কোনো মিডিয়াম দরকার পড়ে না, এরা ট্রান্সভার্স ইন নেচার। আর্থকুয়েকের ওয়েভ, আর্থকুয়েকের ক্ষেত্রে আবার যখন তোমাদের আর্থকুয়েক পড়ানো হয়েছে নিশ্চয়ই তখন বলা হয়েছে এস ওয়েভ আছে, এল ওয়েভ আছে, এটাকে সারফেস ওয়েভ বলে, আরেকটাকে বোধহয় লাভ ওয়েভ বলে। লাভ ওয়েভটা বেশি ডেঞ্জারাস। সারফেস ওয়েভটা শুধুমাত্র সলিডের মধ্য দিয়ে ট্রাভেল করতে পারে, ইটিসি ইটিসি, এই কথাগুলো তোমাদের অলরেডি বলা হয়েছে। এইখানে কিছু ওয়ান লাইনার আছে, সেগুলো তোমরা পড়বে। আর আরও কিছু ওয়ান লাইনার আছে, এইগুলো পড়লে মোটামুটি বুঝতে পারবে। আর এই জিনিসগুলো তো আমরা মোটামুটি আলোচনা করলামই, কি কি আছে। স্পিড, এই যে যেগুলোর কথা বললাম, মেকানিক্যাল আর নন মেকানিক্যালের ডিফারেন্সটা বোঝালাম, ট্রান্সভার্স আর লংগিটিউডনালের ডিফারেন্সটা বোঝালাম। এইটা হচ্ছে সাউন্ড ওয়েভ, যখন লংগিটিউডনাল ওয়েভটা সলিডের মধ্যে দিয়ে চলে, এরকম কম্প্রেশন হয়, রেয়ারফেকশন হয়। এটা রেয়ারফেকশন নয়, এটা ভুল হয়েছে, রেয়ারফেকশন মোটেও এটা নয়, এই জিনিসটা হচ্ছে রেয়ারফেকশন, আমি আর দিয়ে লিখলাম। এইগুলো সবকটা কম্প্রেশন। ফ্রিকোয়েন্সি, পিচ, এইগুলো তো কথা হলোই। অ্যাম্পলিটিউড, লাউডনেস নিয়ে কথা হলো। টিম্বার, এই টিম্বার জিনিসটা আর একটু বোঝার দরকার আছে। সেম জিনিসটাই বলতে পারো কোয়ালিটি। কোয়ালিটি আর টিম্বার দিয়েই ডিফারেন্সটা করা যায়। কোথায় আলট্রাসাউন্ড ব্যবহার করা হয় সেটা আমরা দেখলাম, কোথায় ইনফ্রাসাউন্ড ব্যবহার করা হয়, ইনফ্রাসনিক ওয়েভ ব্যবহার করা হয়, সেগুলো আমরা ডিস্টেন্স করেছি। এইখানেই দেখো, এই যে ডিস্টেন্সটা দেখো 17.2, যেটা আমি আগে পড়ে এলাম 16.6। এটা কিসের উপরে ডিপেন্ড করে? এইটা ডিপেন্ড করে শুধুমাত্র কোন টেম্পারেচারে তুমি মাপছো তার উপর। ওকে, আর এই তো ডপলার ইফেক্টের সেই এক্সপ্রেশনটা মনে রাখার দরকার নেই। সোনারের ফুল ফর্মটা জানা লাগবে, কোথায় ইউজ হয়, কী কারণে ইউজ হয় সেইটা জানলেই চলবে। তো মোটামুটি এই ছিল আমার আজকের সায়েন্সের টপিকটা। তোমরা এই ক্লাসটা গো থ্রু করবে। আমি এর পিওয়াইপি এবং এমসিকিউ প্র্যাকটিসের জন্য অনেক কটা কোয়েশ্চেন্স অ্যাড করে দিয়েছি, এইগুলো তোমরা গো থ্রু করবে। আর যদি কোনো জায়গায় কোনো কিছু আটকায় তাহলে অবশ্যই এই ব্যাপারে আমাকে ইনফর্ম করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, আবারও দেখা হবে কোনো একটা লাইভ বা রেকর্ডেড ক্লাসে। থ্যাংক ইউ।